হিমেলের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রামিসা খুব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে। রাজীব তো এক ঘুষি খেয়েই ভয়ে শিখে গেছে। বাকি ছেলেগুলো হিমেলের মুখোমুখি হতে চাইলেও না, এক একটা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পালিয়ে গেল। হিমেলও আটকালই না, তার তো দরকার রাঘব বোয়ালকে। এসব পুঁটি মাছ দিয়ে তার কাজ নেই। প্রথম আঘাত হিমেলই করে। সে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, তার বাচ্চা। বলেই আঘাত করে রাজীবকে। তার শক্ত মুষ্টি রাজীবের চোয়ালে আঘাত করে। রাজীব হোঁচট খেয়ে পিছনে সরে যায়, কিন্তু তৎক্ষণাৎ ফিরে এসে পাল্টা আঘাত করতেই চেষ্টা করে। কিন্তু হিমেল ছিল প্রস্তুত। সে চট জলদি সরে গিয়ে রাজীবের হাত ধরে টেনে তাকে মাটিতে ছুঁড়ে মারে। রামিসা ভয়ে পুরো গুটি সুটি হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে হিমেলের মারপিট দেখছে, কিন্তু তার মনে অন্য এক প্রশ্ন উকে দেয়। হিমেল এখানে আসলো কিভাবে? উনি কিভাবে জানলো যে আমি এখানে আছি? উনি কি আমাকে বাঁচাতে এসেছেন? দুজনের মধ্যে তখন তীব্র লড়াই শুরু হয়। রাজীব বারবার চেষ্টা করে হিমেলকে পরাজিত করতে, কিন্তু প্রতিবারই হিমেল আরও শক্ত হয়ে তার সামনে দাঁড়ায়। তারা একে অপরকে আঘাত করে, মাটিতে গড়াগড়ি খায়, একে অপরকে চেপে ধরে রাখে। একের পর এক আক্রমণে রাজীব পেরে উঠতে না পেরে হঠাৎ পকেট থেকে ছুরি বের করে। রামিসা ছুরি দেখে আরো ভয় পেয়ে যায়। রাজীব ছুরিটা হিমেলের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিমেল তো কাঁচা খেলোয়াড় নয়। সে দ্রুত প্রতিক্রিয়া দেখায়, রাজীবের হাত ধরে ছুরিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ছুরির ধারালো অংশ তার হাতের তালুতে লেগে কেটে যায়। ঝরঝর করে রক্ত ঝরতে থাকে হিমেলের হাত দিয়ে। হিমেলকে আঘাত পেতে দেখে রামিসা ভয়ে হাত দিয়ে মুখ চেপে ধরেই ফুপিয়ে ওঠে। হিমেল নিজের ক্ষত অনুভব করলেও তা পাত্তাই দেয় না। না দিয়েই তার সমস্ত শক্তি দিয়ে রাজীবের মুখে আরেকটা শক্তিশালী লাথি মারে, যা রাজীবকে মাটিতে পড়ে যেতে বাধ্যই করে। রাজীবের মুখে তখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। সে নড়াচড়া করতেই পারছে না, তবুও হিমেল থামেই না। সে আবারও রাজীবকে উঠিয়ে এলো পাথারি হুঁশি মারতে থাকে আর চেঁচিয়ে বলতে থাকে, কাপুরুষ, অমানুষের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? জানোয়ারের বাচ্চা, জান নিয়ে নেব আমি তোর। রাজীবের মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে, তবুও হিমেল তাকে মেরেই যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রামেসা দ্রুত গতিতে ছুটে আসলো তাদের দিকে। হিমেলের বাহু ধরে তাকে থামানোর চেষ্টা করতে থাকলো আর ফুপিয়ে বলতে থাকলো, থামুন! কি করছেন আপনি? ও তো মারা যাবে। আল্লাহর দোহাই লাগে, থামুন প্লিজ। রামেসার জোড়া জুড়িতেই হিমেল থেমেই যায়। রাজীব জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। হিমেল রাগে ফুসফুস করতে করতে অগ্নি চোখে রামেসার দিকে তাকায়। তার এই ভয়াবহ চোখ দেখে রামেসার তার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। এই লোক কি এখন তাকেও মারবে নাকি? রামিসা একটা শুকনো ঢোক গিলে অশ্রু ভেজা চোখে ধীরে ধীরে কিছু বলতে নিলে হিমেল এক হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। কি ভেবেছিলিস তুই? হিমেলের ঠান্ডা কণ্ঠ, কিন্তু সেখানে রাগ নিয়ন্ত্রণের তীব্র প্রয়াস স্পষ্ট। হিমেল রীতিমতো তুই তুকারি করে কথা বলল রামিসার সাথে। রামিসা ঢোক গিলেই মাথা নিচু করে চুপ রইল। লোকটার মাথায় আগুন জ্বলছে। তার এই নীরবতা আগুনে ঘি ঢালার জন্য কাজ করলো। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরেই হিমেল হুঙ্কার দিয়ে এক নাগারে বলতে থাকলো, চুপ করে আছিস কেন? হ্যাঁ, কি ভেবেছিলিটা কি তুই? মাথায় কি ঘিলু নেই তোর? গোবর আছে মাথায়? নিজেকে কি মনে করিস? শুধু কি সারাদিন তোতা পাখির ছানার মতো বক বক করতেই জানিস? কথা বলার সময় মুখ তো বেশ ভালো চলে, কাজের সময় মাথা চলে না। এইভাবে কোনো কিছুই না বুঝেই তুই এই কুকুরটার সাথে চলে এলি। একবারও ভাবলি না যে সে কি করতে পারে? মাথায় একটু কমন সেন্স নেই তোর, ইডিয়েট? রামিসা হিমেলের এক একটা হুঙ্কারে শুধু কেঁপেই উঠছে। তার চোখে অনুশোচনার ছাপ। হ্যাঁ, সত্যি সে একটা নির্বোধ। রামিসা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর ফুপিয়ে কাঁদতে থাকে। প্রবল ক্রোধ নিয়ে হিমেল এইবার রামিসার বাহু চেপে ঝাঁকাতে থাকে আর দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এই এই মেয়ে, এদিকে তাকা। লুক অ্যাট মি ননসেন্স। আমি তোকে মানা করিনি, বলিনি যে ওর সাথে আর কথা বলবি না? আমাকে তোর জোকার মনে হয় না? এই, আমার কি খেয়ে দে কাজ নেই যে আমি তোকে হুদাই একজনের সাথে কথা বলতে বারণ করব? কিন্তু যেহেতু আমি তোকে বারণ করেছি, তাহলে নিশ্চয়ই কোনো কারণই আছে। সেটা এই গোবর পোড়া মাথায় আসেনি তোর? বল। রামিসা এবার ভেজা চোখে তাকালো হিমেলের দিকে। হিমেল তার করুণ চাহনি পাত্তা না দিয়ে একটু নিঃশ্বাস নিয়ে আবার বলল, তুমি জানো না এই মুহূর্তে কি ঘটতে পারতো? আমি সময় মতো না পৌঁছলে কি হতো? কি হতো এখানে? এই, ভাবতে পারছো তুমি? কে বাঁচাতো তোমায়? কি হতো এরপর? কোথায় যেতে তুমি? আঙ্কেল আন্টি আয়ানকে মুখ দেখাতে কি করে তুমি? বেঁচে থাকতে কি করে তুমি? একবারও ভেবে? আর বলতেই পারলো না হিমেল। রামিসা ঝাঁপিয়ে পড়লো হিমেলের বুকে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। হিমেলও অবাক হয়ে গেল। এতক্ষণে রাগ ক্ষোভটা অদ্ভুত অনুভূতিতে পরিণত হলো।
মানুষ নিজের খারাপ ও দুঃখের মুহূর্তে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে পেলে ভিতরে থাকা সব কষ্টই উগলে দেয়। এই মুহূর্তে রামিসা তার কাছে সেই সবচেয়ে কাছের ও ভরসার মানুষটা হিসেবেই হিমেল ছাড়া আর কাউকেই খুঁজে পেল না। বাচ্চাদের মতো করে হিমেলের বুকে মাথা রেখে দুই হাতে জড়িয়ে কাঁদতেই থাকলো। দুই হাতে খামচে ধরলো হিমেলের পিঠের কাছে টি শার্ট। হিমেল প্রশস্ত বুকে মাথা রেখে হিচকি তুলতে তুলতে বলল, বলবেন না, দোহাই লাগে আপনার, আর কিছু বলিয়েন না। আমি বুঝতে পারিনি, আমাকে মারবেন না প্লিজ। আমি সত্যিই খুব নির্বোধ, ভুল হয়ে গেছে আমার। আমায় প্লিজ আপনার সাথে নিয়ে চলুন, আমার খুব ভয় করছে। আমি আপনার সাথে যাব। নিষ্পাপ সরল আবেদন। কিন্তু রামিসার এই সরল আবেদন হিমেলের রাগে প্রভাব ফেললো কিনা বোঝাই গেল না। সে আগের মতোই ঠায় দাঁড়িয়ে আছে, আর ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে তার মুখে গুটিসুটি হয়ে পড়ে থাকা রামিসার দিকে। মেয়েটা ভাবছে সে তাকে মারবে। একটু পরে হিমেল শান্ত ও ঠান্ডা স্বরে আবারও বলে উঠল, তুমি যা করেছো সেটা শুধু নিজের জন্য না, তোমার পরিবারের জন্য ভয়ঙ্কর ছিল, সেটা বুঝতে পারছো তুমি? রামিসা এখনো হিমেলের বুকেই পড়ে আছে। সে তো আর হুঁশেই নেই, না হলে কি আর তাকে পটলের নানি বলা চিকার বাপের বুকে এভাবে আশ্রয় নিত? একটু পরে রামিসা বলে ওঠে, আমি তো ওকে সত্যি ভালোবেসেছিলাম। ব্যাস, এতক্ষণের গড়ে যাওয়া রাগটা আবারও স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠল হিমেলের মাথায়। সে এক ঝাঁকনায় রামিসাকে বুক থেকে সরায়, এরপর টানতে টানতে তাকে নিজের গাড়ির কাছেই নিয়ে আসে। তার চোখে ক্রোধের ছায়া, আর মুখের ভঙ্গিতে তীব্রতার ছাপ। রামিসাকে তার পাশে বসিয়ে গাড়ির দরজা বন্ধ করার সাথে সাথে সে রাগে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে। গাড়ির গতি দ্রুত বেড়ে যায়, আর গাড়ির সাসপেনশন কঠিনভাবে ঝাঁকুনি খেতে থাকে। ভালোবাসা, গো টু দ্য হেল উইথ ইয়োর ফাকিং লাভ। আয়ান যদি জানতে পারে তাহলে তোকে জীবন্তই কবর দিয়ে দেবে রে ইডিয়েট। তুই দাঁড়া, তোকে আগে তোর ভাইয়ের হাতে তুলে দিই, তারপর বুঝবি মজা। হিমেল গর্জন করে বলে, গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে। তার হাত শক্তভাবে স্টিয়ারিংয়েই ধরা, এবং তার পা প্যাডেলে জোরে লোকভাবে চাপ দিচ্ছে। রামিসা এতক্ষণ হিমেলের হাতের দিকে চোখ গেল। পুরো হাতটা রক্তাক্ত হয়ে আছে, নিশ্চয়ই লোকটা যন্ত্রণা করছে, তাও কোনো ভ্রুক্ষেপ নেই। রামিসার শরীর কাঁপছে। সে জানে যে হিমেলের রাগ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে। গাড়ির গতি এত দ্রুত যে রাস্তার ধারে গাছ আর বিল্ডিংগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। রামিসা ভয়ে আর আতঙ্কে কুঁকড়ে বসে আছে। তার হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে। রামিসা তার সিট বেল্ট শক্ত করে ধরে আছে। তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতিটি ঘূর্ণায়ন এবং গতি বৃদ্ধির সাথে তার ভয় আরও বাড়ছে। গাড়ির এক কোণে হিমেল দ্রুত গতিতে চালাচ্ছে। যখন তার মনের মধ্যে সমস্ত হতাশা আর রাগ জমে আছে, রামিসার মনেও দুঃস্বপ্নের মতো সেই মুহূর্তগুলো ভাসছে। তবে কিছুক্ষণ পর ধীরে ধীরে হিমেল তার গতি কমাতেই শুরু করে। রাগের ঝড় কিছুটা শান্ত হয়, গাড়ির গতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। কিন্তু রামিসা তখনও ভয়ে কাঁপছে, তার চোখে অনুতাপের ছায়া। হঠাৎ হিমেল তার পকেট থেকে ফোন বের করে একবার সিটিয়ে থাকা রামিসার দিকে তাকিয়ে আয়নের নাম্বারে কল দিল। রামিসা ভয়ে ঢোক গেল। কি যে হবে কে জানে। এই প্রথমবার আয়ান নিজের আদরের বোন রামিসার গায়ে হাত তুলল। আয়ানের শক্ত পক্ত হাতের থাপ্পড় খেয়ে রামিসা হুমড়ি খেয়ে পড়তে নিলে আদ্রিকা তাকে দুই হাতেই আগলে নেয়। একটু আগেই হিমেল রামিসাকে বাড়ির গেটে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, আর যাওয়ার সময় আয়ানকে শক্ত কণ্ঠে বলে গেছে, তোর বোন বিগড়ে গেছে রে দোস্ত, কিছু বলার নেই আমার। আমি তোর জায়গায় থাকলে এই মুহূর্তে কবর দিতাম ওকে। এখন তোর যা খুশি কর। বলেই গাড়ি নিয়ে শাসা করে চলে যায় হিমেল। সে আগেই ফোনে আয়ানকে সব বলেছে। ফোনে এসব শোনার পর আয়ান কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। সে ভাবতেও পারেনি যে রামিসা এমন করতে পারে। আজ যদি হিমেল ঠিক সময় না যেত তাহলে তার কলিজার বোনটার কি পরিণত হতো ভেবেই আয়নের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সব কিছু শুনে প্রথমে আদ্রিকাও অবাক হয়, পরে সব কিছু মেলাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে। এই বয়সটাই আবেগের। ভাগ্যিস আজ বাড়িতে রাবেয়া বেগম ও আজিম চৌধুরী নেই, না হলে আজ বাড়িতে একটা তুল কালাম কাণ্ড ঘটতই। রামিসা বাড়ির চৌখাটে পা রাখার সাথে সাথেই ক্ষিপ্ত আয়নের চর খায়। আয়নের চোখ অসম্ভব ভয়ঙ্কর লাল হয়ে গেছে। রামিসা ভয়ে কেঁদে ফেলে। আদ্রিকা তখন দুই হাতে আগলে নেয় রামিসাকে। আদ্রিকা আয়ানকে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, আপনি ওকে মারলেন? কি করছেন আপনি? আয়ান রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, তুমি ওর সামনে থেকে সরে যাও আদ্রিকা, আজ আমি ওকে মেরেই ফেলবো। ও কিভাবে এই জঘন্য কাজটা করতে গেল? ওর কোনো ধারণা আছে কি? কি হতে পারতো? বাড়ির মান সম্মানের কথা নাই বা ভাবলো, কিন্তু ও নিজের নিরাপত্তা, নিজের ইজ্জতের কথা ভেবেছে। আদ্রিকা দ্বিগুণ ক্ষেপে বলে উঠল, তাই বলে এভাবে মারবেন নাকি? এমনিতেই ভয় পেয়েছে মেয়েটা। ও কি ইচ্ছে করে করেছে নাকি? মানুষ মাত্রই ভুল, আবেগে করে
ফেলেছে মেয়েটা। খবরদার ওর গায়ে হাত তুলবে না, শান্ত হন আপনি। রামিসা ঢাল হয়ে দাঁড়ানো আদ্রিকার পিছনে বড় ভাইয়ের ভয়ে কুটিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আদ্রিকার ওড়না খুঁড়ছে, আবার একটু করে উকি মেরে আয়নকে দেখছে। এখন একমাত্র তার ভাবি বাঁচাতে পারেই তাকে। আয়ন বলতে চাইলো, আদ্রিকা তুমি? আদ্রিকা তাকে থামিয়ে বলল, থামুন তো, সারা বছর আঁতুড়ে ডুবিয়ে রেখে হঠাৎ এমন শাসন করলে হবে? কথা বলবেন না আপনি। যান ঘরে যান, মাথা ঠান্ডা করুন। আমি রামিসাকে ঘর নিয়ে যাচ্ছি, পরে ঠান্ডা মাথায় কথা বলবো ওর সাথে। একমাত্র বউ আদ্রিকার কথা ফেলতে পারল না আয়ান। কথায় যুক্তি আছে তার। একবার রামিসার দিকে তাকিয়ে গট গট করে ঘরে চলে গিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। রামিসা কেঁপে উঠল। সে খুব ভালো করেই জানে তার ভাই তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। কষ্টে রামিসার চোখে আবারও পানি এলো। ঠোঁট কামড়ে আটকে রাখলো কান্নাটা। সে জানে আজ তার কপালে শনি আছে। অন্ধকার রুমে এলোমেলো বিছানায় এক হাত মাথায় দিয়ে শুয়ে আছে হিমেল, আরেক হাত বিছানার এক পাশে ঝুলে রেখেছে। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এখনো সে ব্যান্ডেজই করেনি হাতটা, আর রাগটা এখনো কমেনি। চোখ বন্ধ করলেই রাজীবের ভয়ে রামিসার কেঁপে ওঠা দৃশ্য দেখতে পাচ্ছে। তার তো ইচ্ছে করছে রাজীবকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে, আবার মাঝে মাঝে ইচ্ছে করছে রামিসাকে এই গাছে উল্টো করে ঝুলিয়ে পেটাতে। মেয়েটা এত গাধা কেন? রামিসার এরকম বোকামির গাফিলতির জন্যই হিমেলের মাথায় রক্ত উঠে যাচ্ছে। হঠাৎ করে সে তার চোখ বন্ধ করে দুটো খুললো। বেড সাইড টেবিল থেকে নিজের ফোন হাতে নিয়ে কাউকে মেসেজ করে বলল, রাজীবের সাথে যে সাঙ্গপাঙ্গগুলো ছিল সেগুলোকে খুব তাড়াতাড়ি খুঁজে বের কর, একটাও যেন বাদ না পড়ে। আর রাজীবের বডিটা হাসপাতালে ফেলে রেখে আয়। এত সহজে মরতে দিব না ওকে, হিসেব বাকি আছে অনেক। এরপরে আবার কন্ট্যাক্ট লিস্ট থেকে আরেকজনের নাম্বারে মেসেজ করলো। তোমাকে অনেক ধন্যবাদ রামিসার বিষয়টা আমাকে জানানোর জন্য। আজ তুমি আমাকে ঠিক সময়ে না জানালে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। এরপর থেকে রামিসার উপর আরও ভালো করে নজর রাখো, কিছু জানতে পারলে আমাকে জানাবে। এরপরে ফোনটা ছুঁড়ে ফেলে আবারও ধপ করে শুয়ে পড়লো বিছানায়। তার খুব ইচ্ছে করছে এখন একটু আয়নের বাড়িতে খোঁজ নিতে। আয়ন কি মেয়েটাকে বাঁচিয়ে রেখেছে নাকি উল্টো করে ঝুলিয়ে রেখেছে, তার খুব দেখার ইচ্ছে করছে। একবার ভাবলো আয়নকে কল করবে, কিন্তু পরে ভাবলো না, থাক, মেয়েটার একটু শাসনের প্রয়োজন আছে। 4-5টা থাপ্পড় খাওয়া প্রয়োজন তার। হিমেল খুব ভালো করেই জানে আয়ান আজকে অনেক রেগে যাবে, না হলে শিওর হয়েও রামিসাকে 2-1টা থাপ্পড় মেরেই দিত। হিমেলের চোখে এখনো ঘুমিয়ে নেই, কিচ্ছু ভালো লাগছে না তার। ধাপ ধাপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। তারপর শূন্যে অন্ধকারের দিকে তাকিয়ে রইলো। সে খুব একটা সিগারেট খায় না, আগে খেত, কিন্তু আয়নের ভয়ে এখন খাওয়া ছেড়েই দিয়েছে। খুব কঠিন কোনো মুহূর্তেই এখন শুধু লুকিয়ে সিগারেট খায়। আয়ান জানতে পারলে তাকে নর্দমায় ফেলেই দেবে। এইসব সিগারেট আয়ান একদমই সহ্যই করতে পারে না। এই সিগারেটের জন্য হিমেল কতবার থাপড় খেয়েছে তার কাছে ভেবেই মৃদু হাসলো হিমেল। কিছুক্ষণ পর অস্ফুট স্বরে বিড়বিড় করেই বলে উঠল, মেয়ে তুমি আসলেই খুব বোকা, আসল ভালোবাসা চিনলে না, আসল অনুভূতির সাক্ষাৎ পেলে না। রামিসা, শরবতটা খেয়ে নাও বোন আমার। রামিসা সেই তখন থেকে বিছানায় 2 হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। আদ্রিকা তার জন্য শরবত বানিয়ে এনেছে, কিন্তু রামিসা মুখ তুলতেই তাকাতে ইচ্ছে না। বাধ্য হয়েই আদ্রিকা শরবতের গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে এক হাত রামিসার ঘাড়ি আলতো করে রেখে বলল, রামিসা, এভাবে ভেঙে পড়লে হবে? কিছু হয়নি, আমি আছি তো। তোমার ভাই আছে, আমি আছি, হিমেল আছে, কিচ্ছু হবে না। ভেঙে পড়ো না, একটু শান্ত হও। রামিসা টলমল চোখে মুখ তুলে তাকিয়ে বলল, ভাবি আমি আদ্রিকা এক হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি ভুল করেছো তুমি, আমি কিছু বলবো না তোমাকে, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রামিসা ভয়ার্ত চোখে বলল, ভাইয়া আমাকে কখনো ক্ষমা করবে না। আদ্রিকা বলল, অবশ্যই করবে, উনি তো রাগই করেনি। তুমি তোমার ভাইকে চেনো না, উনি শুধু একটু ভয় পেয়েছে। তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসে। শোনো, মা বাবা কাউকে কিছু বলার দরকার নেই, বিষয়টা আমরাই দেখব। কিছুক্ষণ চুপ থেকে আদ্রিকা আবারও বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হিমেল কিভাবে জানলো যে তুমি কোথায় আছো? রামিসা কাপা কাপা কণ্ঠেই বলল, আমিও জানি না ভাবি, আমারও একই প্রশ্ন। উনি কিভাবে জানলো আমি সেখানে ছিলাম? আদ্রিকা কিছু একটা ভেবে বলল, আচ্ছা বাদ দাও, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। উনি যদি আজকে না যেত তাহলে কি হতো বলো তো? ভাবতেও আমার গা শিউরে উঠছে। যাই হোক, তুমি এখানেই শরবতটা খেয়ে জামা কাপড় পাল্টে নাও, তারপর ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে।
আমি দেখি তোমার ভাইয়ের কাছে যাই, ওনাকে একটু শান্ত করি। আজ রাতে ওনার ঘুম হবে বলে মনে হয় না। রামিসা মাথা দোলায়। আদ্রিকা রামিসার মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রামিসা আবারও হিমেলের চিন্তায় মগ্নই হয়ে যায়। লোকটা আজ ঠিক সময়ে না আসলে রামিসা একটা দীর্ঘশ্বাস ফেলল। হিমেলকে একটা ধন্যবাদ জানানোও দরকার। আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো? যা হওয়ার হয়ে গেছে। অন্তত রামিসার তো কোনো ক্ষতি হয়নি। ভাগ্যিস হিমেল ঠিক সময় মতো পৌঁছেছে। এই যে শুনছেন? আয়ান চোখ তুলেই তাকালো। সেই তখন থেকে আদ্রিকা আয়ানকে স্বাভাবিক করার চেষ্টাই করছে, কিন্তু আয়ান এখনো খুব রেগে আছে। তখন থেকে বিছানায় কাঠ হয়ে বসে রয়েছে। আদ্রিকা বকবক করেই যাচ্ছে, কিন্তু এই প্রথমবার আয়ান তাকে পাত্তাই দিল না। আদ্রিকা এই প্রথম তার নির্লজ্জ স্বামীকে এত রেগে যেতে দেখলো। আদ্রিকা আবারও বলে উঠল, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি। কিছু বলছেন না কেন? আয়ান আদ্রিকার সামনে হাঁটু মুড়ে বসলো। আদ্রিকার চোখে চোখ রেখে বলল, আদ্রিকা, তুমি বুঝতে পারছো কি ও কি করতে গিয়েছিল? কি হতো যদি, যাই হোক, ও যেটা করছে সেটা ক্ষমার অযোগ্য। মা বাবা জানতে পারলে ওকে এই মুহূর্তে বিয়ে দিয়ে দেবে, অথবা মেরে পদ্মায় ভাসিয়ে দেবে। আরে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। আদ্রিকা মুখ বাঁকিয়ে বলল, আমি কি কল্পনা করতে পেরেছি নাকি? আপনার কি মনে হয়? আর ওর বয়স কত বলুন তো? ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আপনার এখন এভাবে ওর ওপর রাগ না করে থেকে হিমেলকে ধন্যবাদ জানানো উচিত, আর ওই বদযাত্রাকে খুঁজে বের করা উচিত। আয়ান ভ্রু কুঁচকে বলল, কাকে খুঁজে বের করবো? রাজীবকে? আদ্রিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ। আয়ান বাঁকা হেসে বলল, ওর ব্যবস্থা হিমেল ইতিমধ্যেই করে ফেলেছে, বর্তমানে হসপিটালে ভর্তি। আদ্রিকা অবাক হয়ে বলল, হ্যাঁ? আয়ান মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আদ্রিকা লাফিয়ে বলে উঠল, ওহ, তাহলে চিন্তা করছেন কেন? চলুন তো ঘুমিয়ে পড়ি। কাল সকালবেলা ঠান্ডা মাথায় কথা বলবো ওর সাথে। আর আপনি মেয়েটাকে আর কোনো বকাবকি করবেন না, ভয় পেয়ে গেছে অনেক। আয়ান কিচ্ছু বলল না। আজকে সকালটা খুব একটা ভালো ছিল না, ছিল থমথমে, যেন প্রকৃতিও সবার মনের ভারাক্রান্ত অবস্থা বুঝেই গেছে। মৃদু বাতাসে গাছের পাতা নড়ছিল, কিন্তু তাতে কোনো সুর বাজছিলই না, যেন প্রতিটি শ্বাসে বেদনার সুর লুকিয়েই ছিল। আকাশে মেঘের স্তব, সূর্যের আলো ঠিক মতো আসতেই পারছিল না, যেন সকালটা একদমই হাসি মাখায়নি। রামিসা কালকে সারা রাতেই ঘুমাতেই পারেনি। এখন সে তার হাতে ফোন নিয়ে হিমেলের নাম্বার ডায়াল করে পায়চারি করছে আর বিড়বিড় করে বলছে, করব নাকি করব না, না করাই উচিত। আচ্ছা করি। আচ্ছা উনি যদি রাগ করে, না তাও করি। কি করব? হায় আল্লাহ। সেই সকাল থেকেই হীনমন্যতায় ভুগছে সে, কারণ রামিসা খুব করে যাচ্ছে হিমেলের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে এবং ধন্যবাদ জানাতে। হিমেল সকালে নিজের ঘরের বিছানায় গভীর ঘুমেই আচ্ছন্ন ছিল। তার চেহারায় এক ধরনের শান্তি ছিল, কিন্তু মনের ভিতর চাপা রাগে স্রোত বইছিল। এমন সময় তার ফোনের রিংটন বেজে উঠল। ধীরে ধীরে ঘুমের ঘোর কাটিয়ে হিমেল চোখ মেলে দেখলো ফোনের পর্দায় ভেসে উঠেছে পটলের নানিস কলিং। আর মনে ঘুমের ঘোরে সে হেসে ফেললো, কিন্তু গত রাতের কথা মনে পড়তেই আবারও মুখ ছুলে এলো সে। তার রাগের তীব্রতা মনের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু চেহারায় অভিমানী এক ঝলক স্পষ্ট হয়ে উঠল। ঘুমের মধ্যে কলটা ধরলো সে। ধরার পর হিমেল বলে উঠল, কি চাই? হিমেলের ঘুমন্ত কণ্ঠস্বরে একটু চমকিয়ে উঠল রামিসা। কি মায়াময়ী লাগছে তার কণ্ঠটা। পরক্ষণে একটু ঢোক গিলেই বলল, ইয়ে মানে আসলে একটা কথা। হিমেল চোখ বন্ধ রেখেই বলল, তোমার বালের ঢং সাইডে রেখে কি বলবে বলো। রামিসা নাক কুঁচকে ভাবলো, ছি, লোকটা কি আজে বাজে কথা বলছে। মুখের ভাষা দেখো, কি জঘন্য। এখনো আমাকে রাগ দেখাচ্ছে, ফালতু লোক। কিন্তু মুখে বলল, আমার সাথে একটু দেখা করতে পারবেন প্লিজ? তার গলায় অনুরোধের স্পষ্ট ছাপ ছিল। হিমেল কিছুক্ষণ নীরবে রইল, যেন ভেবেই পাচ্ছে না কি বলবে। তবে রামিসার কথায় কেন যেন তার রাগের আঁচ কিছুটা কমে গেল। তবে সে কণ্ঠে কঠোরতার চিহ্ন রেখেই বলল, রামিসা যেন হতাশা মেশানো স্বরে বলল, প্লিজ একবার শুধু, আমার কিছু বলার আছে। আর কখনো দেখা করতে বলবো না, আজ শুধু। হিমেলের মনোভাব কিছুটা নরম হয়ে এলো, কিন্তু সে সেটা প্রকাশই করলো না। আসলে কাল তো হিমেলও তার সাথে খারাপ আচরণ করেছিল, এই কারণে হিমেলেরও একটু অনুতাপ হচ্ছে। কিছুক্ষণ পরেই গভীর নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যুবমৈত্রী পার্কে আসছি। বলেই ধপ করে কেটে দিল ফোনটা। পার্কের নামটা কিন্তু কাল্পনিক।
ফোনটা রেখে হিমেল কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল, যেন নিজের মনের সঙ্গে লড়াই করছে। তারপর ধীরে ধীরে উঠে প্রস্তুতি নিতে শুরু করলো রামিসার সাথে দেখা করার জন্য। রামিসাকে কিছু বলতে না দিয়ে ফট করেই কলটা কেটে দেওয়ার তার একটু খারাপই লেগেছে, কিন্তু এখন রাগ প্রকাশ করার সময়ই নেই। হিমেলের সাথে তার দেখা করাটা খুবই জরুরি। তাই কোনো কিছু না ভেবে সে তৈরি হয়ে ঘর থেকে নিচে নামছে। ড্রয়িং রুমে এসে দেখলো আয়ান সোফাতে বসে ল্যাপটপে কিছু করছে। সাথে সাথে রামিসার মুখটা অন্ধকার হয়ে গেল। সে এখন তার ভাইয়ের সামনে থেকে কিভাবে যাবে? এত কিছুর পর আয়ান কি তাকে বাড়ি থেকে বের হতে দেবে? তবুও সে মিনমিন করে সদর দরজার দিকে পা বাড়ালে পিছন থেকে আয়ান আদুরে কণ্ঠে ডেকে ওঠে, রামিসা। রামিসা ফট করে পিছনে তাকায়, দেখে আয়ান তার দিকে নরম চোখে তাকিয়ে রয়েছে। রামিসা মাথা নিচু করে থাকে, তারপর বলে, কিছু বলবে ভাইয়া? আসলে একটু বাইরে যেতে চাইছিলাম। আয়ান হাতের ইশারায় তাকে কাছে রাখে। রামিসা এগিয়ে গিয়ে আয়ানের পাশে সোফায় বসে। আয়ান তার এক হাত ছোট বোনের মাথায় রাখে, তারপর আদুরে কণ্ঠে বলে ওঠে, মেরেছি বলে রাগ করেছিস বোন? রামিসা টলমল চোখে তাকায় আয়নের দিকে। সে তো একটুও রাগ করেনি, বরং সেই চিন্তায় ছিল তার নিজের ভাইয়ের রাগের কারণে। আয়নের আদুরে কণ্ঠ পেয়ে সে আরো বেশি দুর্বল হয়ে পড়ে। সাথে সাথে জড়িয়ে ধরে আয়ানকে আর বলে, একটুও রাগ করিনি ভাইয়া, আমি তো ভুল করেছি। আয়নও তার বোনকে জড়িয়ে ধরে আর মাথায় হাত বুলিয়ে দেয়। আসলে কাল রাতে সে একটু রাগ করলেও পরবর্তীতে আদ্রিকার কথা শুনেই তার খুব খারাপ লেগেছিল। আসলে তো তার একটা মাত্র বোন, কখনোই সে তার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই সময় নিয়ন্ত্রণ হারিয়েই তাকে থাপ্পড় দিয়ে বসলো। কিছুক্ষণ পর আয়ান বলে, এমন কিছু করিস না রামিসা, যেটাতে তোর নিজের ক্ষতি হয়। তোকে তো আমরা সবাই ভালোবাসি, তোর কিছু হলে আমরা কিভাবে সহ্য করবো বল? আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যখন হিমেল আমাকে ফোন করে এসব কিছু বলেছে। আর এমন করিস না কেমন? অন্তত নিজের জন্য না হলেও আমার জন্য ভাবিস। রামিসা আয়নের বুকে থেকেই মাথা তোলালো। দুজনেই একসাথে থাকলেও যেন মাইলের ব্যবধান তাদের মধ্যে। হিমেলের চোখে রাগের ছাপ স্পষ্ট। অন্যদিকে রামিসা মাথা নিচু করে নিজের ভুলের জন্য মনির গভীরে অনুতপ্ত বোধ করছে। তাদের নীরবতা যেন এক অদৃশ্য ভারী পর্দা, যার ওপাশে পৌঁছানো যাচ্ছেই না। রামিসার মুখে মৃদু কান্নার ছাপ, কিন্তু সে হিমেলের দিকে তাকানোর সাহসই পাচ্ছে না। এই নীরবতা ছিল কথার চেয়েও প্রখর, যা প্রতিটি মুহূর্তে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছিল। একটু আগেই রামিসা যুব মৈত্রী পার্কে এসে পৌঁছাচ্ছে। আয়ান তাকে বের হওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু সে এসে দেখে হিমেল আগেই পৌঁছে গেছে। রামিসা হিমেলের কাছে এসে তার সামনে দাঁড়ালে হিমেল এমন ভান করে থাকে যেন সে রামিসাকে চেনেই না। আজও এভাবে ইগনোর করার কি আছে? রামিসা ধন্যবাদ দেওয়ার আগে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল। রামিসা ধীরে ধীরে হিমেলের দিকে এগিয়ে যায়, যেন প্রতিটি পা ফেলতেই তার বুক কাঁপছে। তার চোখে অনুশোচনার ছাপ, গলার স্বর নরম তবুও কাঁপা কাঁপা। আমি আসলে অনুতপ্ত, আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার কথা অগ্রাহ্য করে অনেক বড় ভুল করেছি। আমি ক্ষমা চাই আপনার কাছে। রামিসা ধীর কণ্ঠে বলে, মাথা নিচু করে। তার কণ্ঠে বোঝা যায় কতটা কষ্ট পেয়েছে সে। চোখের কোণে জমে থাকা অশ্রু যেন কোনোভাবেই আটকানোই যাচ্ছে না। হিমেল কিছুক্ষণ চুপ থেকেই চোখ সরিয়ে নেয়, কিন্তু রামিসার এই ভঙ্গিমা তার হৃদয়কে নাড়া দেয়। হয়তো তার রাগ এতটা গাঢ় ছিল না যে রামিসার এই অনুশোচনা মুছে দিতে পারে। রামিসা আবারও বলে, আমি সত্যিই দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। হিমেল এইবার চেতে গিয়ে বলে, কি বোঝনি তুমি? কি বোঝনি তুমি আমাকে বলো তো? মানে একটা ছেলে তোমাকে এত রাতে শহরের বাইরে নিয়ে যেতে চাইলো, আর তুমি তিত্তির করে তার সাথে চলে গেলে? একবার ভাবলেও না যে ওর ভাবনাটা কি হতে পারে? তুমি এগুলো বোঝনি তুমি? রাজীব কেমন, ওর চাউনি কেমন, ওর ব্যবহার, ওর আচরণ, ওর চরিত্র বোঝনি তুমি? রামিসা একটু বিরক্তই হলো। এইসব কথা তো সে কালকে রাতেও বলেছে, আজ আবার বলার মানে কি? তাই সে একটু শক্ত হয়ে বলল, এমন করছেন কেন আপনি? কি সমস্যা আপনার? হিমেল এবার নিয়ন্ত্রণ হারিয়ে বলেই ফেলল, আমার সমস্যা কি? আমার সমস্যা জানতে চাস? শোন তাহলে, আমার সমস্যাটা হলো তুই আমার একমাত্র সমস্যা। জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছিস আমাকে। রাতে ঘুমাতে পারি না আমি, জানিস? খেতে গেলে তোর কথা মনে পড়ে, বসতে গেলে তোর কথা মনে পড়ে, দাঁড়াতে গেলে তোর কথা মনে পড়ে, শুতে গেলেও তোর কথা মনে পড়ে, ঘুমাতে গেলেও তোর কথা মনে পড়ে, অফিসে কাজ করতে গেলে তোর কথা মনে পড়ে। আরে ভাই, বাথরুমটাতে গেলে পর্যন্ত তোর কথা মনে পড়ে। কেন মনে পড়ে তোর কথা আমার? তুই কেন আমার ভাবনাতে আছিস? কেন চোখ বন্ধ করলে আমি তোকে দেখতে পাই?
বল তুই আমাকে, এগুলোই আমার সমস্যা, বুঝতে পেরেছিস? রামিসা অবাক হয়ে তাকিয়ে রয়েছে, স্তব্ধ হয়ে গিয়েছে সে। সে এতটাও অবুঝ নয় যে একটা ছেলের এসব কথাবার্তার মানে বুঝবে না। তবে সে একটু বুঝলো হিমেলের মুখ ফসকে এত কিছু বলে ফেলেছে। হিমেল আবারও ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন কেন এগুলো হয় আমার সাথে? আমার ভাবনাতে তুই কেন এত এত আসিস? তুই বল আমাকে, কেন এগুলো হয় বল। রামিসা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই থাকে। সে ভাবে রোবটের মতো শুধু ঠোঁট নেড়ে বলে দেয়, কারণ আপনি আমাকে তাকে থামিয়ে দিয়ে হিমেল মাথা নেড়ে বলল, এক্স্যাক্টলি, ঠিক ধরেছিস, আমি তোকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আগে থেকে ভালোবাসি, তবে বুঝেছি কয়েকদিন আগে। অবশ্য তোর মতো গাধা এই জন্মে আর বুঝবে না। ভালোবাসা শব্দটা রামিসার কানে বারবার বাজতে থাকলো। ভালোবাসা? হিমেল তাকে ভালোবাসে? এও সম্ভব? রামিসা যখন অবাক হয়ে হিমেলের দিকে তাকিয়ে রয়েছে, তখন হিমেল আবার বলে ওঠে, আমি জানি না কিভাবে, কখন, কোথায়, কেন তোকে ভালোবেসে ফেললাম। কিভাবে হলো আমি কিচ্ছু জানি না, কিন্তু ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। পাগল হয়ে যাচ্ছি আমি। তুই আমায় পাগল বানিয়ে ছাড়বি। এরপরে পাবনা মেন্টাল হসপিটালে রেখে আসতে হবে আমাকে, আর এর জন্য দায়ী থাকবি তুই। অতিরিক্ত চমকে গেলে মানুষ মাঝে মাঝে প্যানিক অ্যাটাক করে। হয়তোবা রামিসারও একই হাল হলো। এত বড় শখ নিতে না পেরে অজ্ঞানী হয়ে গেল। হিমেলের বুকে ঢলে পড়লো। হিমেল চমকে গেল, সঙ্গে সঙ্গে আগলে নিল রামিসাকে। অস্থির হয়ে বলতে থাকলো, শিট! এই মেয়ে, কি হলো তোমার? ভয় পেয়েছো? চোখ খোলো। এদিকে আয়ান সেই তখন থেকে আদ্রিকার পিছু পিছু ঘুরছে। উদ্দেশ্য আদ্রিকার রাগ ভাঙানোর চেষ্টা। আসলে কাল রাতের বেলা আদ্রিকাকে পাত্তা না দেওয়ার জন্য আয়ান আজ ভুক্তভোগী। এমনকি বউয়ের রাগ ভাঙানোর জন্য আয়ান আজ অফিসেও যায়নি। আসলে এখন বাড়ি একদম ফাঁকা। এটাই তো মোক্ষম সুযোগ একটু রোম্যান্স করার। কিন্তু তার বউ তো সেটা বুঝছেই না। আদ্রিকার মতে গতকাল আয়ান তাকে পাত্তাই দেয়নি, এই জন্য সে আয়ানের সাথে আর কথাই বলবে না। রামিসার মনটা খারাপ, এই জন্য এখনো এই বাড়িতেই আছে। না হলে আজকেই সে বাপের বাড়ি চলেই যেত। বউ, কি শুরু করেছো তুমি? আমি তো বললাম কালকার মাথা ঠিক ছিল না, এই জন্যই তোমার কথা শুনিনি। প্লিজ আমার দিকে তাকাও। আয়ান দুঃখী কণ্ঠেই বলে উঠল। আদ্রিকা রাগী কণ্ঠে বলল, আমি এখন রান্না করছি, খবরদার ডিস্টার্ব করবেন না। রামিসা এসে খাবে। রান্না খারাপ হলে আমি এই প্রেসার কুকার আপনার মাথায় ভাঙবো বলে রাখলাম। এরপর বাপের বাড়ি চলে যাব। 7 দিনের আগে এই বাড়িতে আর ফিরবো না। আয়ান হতাশ কণ্ঠে টেনে টেনে বলল, বউ, তোমার এই অবলা স্বামীকে তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করছো। আজ তোমায় ছাড়া ঘুমাতে পারি না বলে এভাবে বাপের বাড়ি যাওয়ার ভয় দেখাচ্ছ। এ তো ঘোর অন্যায়। এমন করে না শোনা। তোমার মাথা দেখছি খুব গরম হয়ে আছে। আচ্ছা চলো, ঘরে চলো, একটু আদর করে তোমার মাথা আমি ঠান্ডা করে দেবো, চলো। আদ্রিকা কটমট করে তাকালো। তারপর তরকারির বাটি হাতে তুলে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে থাকলো। আয়ানও ঘুরে তার পিছনে যেতে যেতে বলল, ও বউ, কথা শোনো। যাব, আজ রাতে একটা ছোটখাটো বাসার আয়োজন করলে কেমন হতো বলো তো? তোমার রাত ভাঙার জন্য তো এটুকু করাই যায়। সত্যি অনেক আদর করবো। আমি তো তোমার ওই যে ড্রাগন কালারের লিপস্টিকটা এখন টেস্টই করিনি, ওটাও আজ টেস্ট করতে হবে, বুঝলে? আদ্রিকা এইবার ডাইনিং টেবিলে তরকারিটা শব্দ করে রেখে পিছনে ঘুরে কটমট করে বলল, চুপ, একদম চুপ করুন অসভ্য ঠোঁটকাটা পুরুষ। নির্লজ্জ কথাবার্তা বললে আপনার এই লাগামহীন ঠোঁট দুটা আমি একদম সেলাই করে প্লাস্টার করে দিব। আয়ান ভয়ার্ত আপনার বলল, তা ঠিক আছে, কিন্তু তখন তাহলে আমি তোমায় চুমু কি করে খাবো, আদর করবো কীভাবে, আর কথাই বা বলবো কীভাবে? আপনার সাথে যেখানে কোনো কথাই নেই আমার, সেখানে চুমু খাওয়া তো বিলাসিতা মাত্র। আবার শখ কত বাসরাতের আয়োজন করবে। যান গিয়ে ভূতের সাথে বাসর করুন। কালকে রাতে যখন আমি আপনার কাছে গিয়েছিলাম পাতা দিয়েছিলেন আমাকে। এখন কথা বলতে আসবেন না, আমার থেকে দূরে যান, একদম দূরে যান, সরে দাঁড়ান, 200 মিটার দূরে থাকবেন আমার থেকে। আয়ান অবাক হয়ে বলল, জীবনে না, এ তো অসম্ভব। তোমার থেকে আমি 2 ইঞ্চিও দূরে থাকতে পারবো না, আর তুমি 200 মিটার কথা বলছো। আমি বলি শোনো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। তুমি আমার বুকে এসো, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে একদম তোমার সব রাগ গলে পানি হয়ে গেছে। আয়ান মুখটা বাংলার পাঁচের মতো করে রেখে বিছানায় বসে আছে। সে সত্যিই অনেক কষ্ট পেয়েছে, কারণ একটু আগে সে তার একমাত্র বউয়ের কাছে খুব বাজেভাবে প্রতারিত হয়েছে। একটু আগের ঘটনা। আয়নের লাগামহীন বকবকানি সহ্য করতে না পেরে আদ্রিকা হঠাৎ মুচকি হেসে আয়নের গলা জড়িয়ে ধরে। আয়ান অবাক হয়ে যায় আদ্রিকার হঠাৎ এমন মোড়ে। আদ্রিকা আদুরে কণ্ঠে বলে, আপনি সত্যি আজকে রাত্রে আমায় দেবেন তো? আয়ান খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই বউ, শুধু আজকে রাত কেন, আমার জীবনের প্রত্যেকটা রজনী তুমি ময় হয়ে উঠুক প্রিয়তমা। আদ্রিকা লাজুক হয়ে বলল,
আচ্ছা এক্ষুনি তাহলে ঘরে চলুন। আয়ান অবাক হয়ে বলল। এখনই? এই দুপুরে? আদ্রিকা বলল। আহ, রাতেও হবে আবার? কি সমস্যা? আয়ান তার বইয়ের এত রোমান্টিক রিয়াকশনে হেলে দুলে ঘরের দিকে গেল। আজ বউকে ভালো করে পটাতে পেরেছে ভেবে সে নিজেকে বাহবা দিল। বাহ, এই ভর দুপুরে বউ পড়ে গেছে, আবার বলছে রাতেও আদর করবে। আহা কি আনন্দ! কিন্তু তার এই চিন্তা ভাবনায় 3 বালতি পানি ও হাফ কেজি আটা ফেলে তার ঘষেটি বেগমের ন্যায় বউ ঘরের কাছে আসার সাথে সাথে তাকে ঘরে ধাক্কা মেরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিল। আয়ান হকচকিয়ে গেল। ও মা, কি হলো এটা? আদ্রিকা নিজে ঘরে না ঢুকে শুধু তাকে ঘরে ঢুকে বাইরে থেকে দরজা লক করে দিল কেন? আয়ান কিছু বলার আগেই আদ্রিকা বাঁকা হেসে বাইরে থেকে জোরে জোরে বলে উঠল। আমি তাহলে যাই, আপনি রাত পর্যন্ত এখানে অপেক্ষা করুন আমার জন্য। আপনার জন্য একটা কাজও ঠিক মতো করতে পারছি না আমি। রামিসা বাড়িতে আসলে আপনার এই ঘরের দরজা খুলব। দুপুরে খাওয়ার পর আবারও এখানে এসে থাকবেন। আর আপাতত আপনি এই ভর দুপুরে ভূতের সাথে আপনার সকল বাসটা সেরে নিন। আয়ান থমথমে মুখ নিয়ে বসে আছে। তার বউ এমনটা করতে পারলো? কিভাবে এত বড় বিশ্বাসঘাতকতা করলো? কষ্টে দুঃখে আয়নের নিজেকেই বাঁশ দিতে পিটাতে ইচ্ছে করছে। সেই তো আদ্রিকার কথার জালে পা দিয়েছে। তার আগেই বোঝা উচিত ছিল যে তার বউ এত তাড়াতাড়ি রোমান্টিক মুডে আসার বান্দাই নয়। নিশ্চয়ই এর পিছনে রহস্য আছে। আয়ান মনে মনে বলল। বউটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। একবার খালি কাছে পাই, তারপর সব সুদে আসলে উসুল করে নেব। আমার সঙ্গে প্রতারণা, বোঝাবো মজা। আমার অধিকার আমি কেড়ে নিয়ে আদায় করতে জানিব। আজ খালি তুমি ঘরে এসো। আদ্রিকা যখন টেবিলে খাবার গোছাতে ব্যস্ত তখনই তার ফোনটা বেজে উঠল। হাত মুছে আদ্রিকা ফোন নিয়ে দেখলো হিমেল কল করেছে। আশ্চর্য, এই সময় হিমেল! আদ্রিকা কলটা ধরেই বলল। হ্যাঁ হিমেল, বলো। কেমন আছো ভাবি? সব ঠিকঠাক? এই তো মোটামুটি। তুমি কাল যা করলে, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো হিমেল। এভাবে বলো না ভাবি। আচ্ছা, একটা কথা বলতে কল করলাম। হ্যাঁ হ্যাঁ বলো। হিমেল একবার তার গাড়ির সিটে অজ্ঞান হয়ে থাকা রামিসার দিকে তাকিয়ে বলল। ভাবি, আসলে রামিসা আমার কাছে। আদ্রিকা গা ছাড়া ভাব নিয়ে বলল। জানি তো। হিমেল অবাক হয়ে বলল। তুমি জানো? তোমার বন্ধু জানে না, আমি জানি। রামিসা আমাকে যাওয়ার সময় বলে গেছে ও নাকি আসলে খুব গিল্টি ফিল করছিল, এই কারণে। ও, কিন্তু ভাবি আরেকটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? তুমি আমাকে যে কাজটা কিছুদিন পর করতে বলছিলে সেটা আমি একটু আগে করে ফেলেছি। আদ্রিকা ভ্রু কুঁচকে বলল। হ্যাঁ ভাবি, আমি ওকে বলে ফেলেছি। আসলে হিমেল যে রামিসাকে আগে থেকেই পছন্দ করে সেটা আদ্রিকা জানতো। আমেরিকায় নয়নতারার বিয়ের সময় হিমেল আদ্রিকাকে বলে দিয়েছিল। প্রথমে আদ্রিকা অবাক হয়েও পরে খুশি হয়েছিল। নিঃসন্দেহে হিমেল রামিসার জন্য পারফেক্ট। আদ্রিকা কপাল চাপড়েই বলল। আর কিছুদিন ধৈর্য ধরা যেত না হিমেল? আমি তোমার ভাইকে এখনো কিচ্ছু জানাইনি। ভাবি, আমি মুখ ফুসকে বলে ফেলেছি। ও কি বলেছে? তোমার ননদ অজ্ঞান হয়ে গেছিল ভাবি, এখনো ওভাবেই আছে। আদ্রিকা হেসে ফেলল, তারপর বলল। আমি জানতাম এমনই হবে। আচ্ছা তুমি ওর জ্ঞান ফেরাও, আর বিকেলের আগে বাড়িতে দিয়েছিও। দুপুরে না হয় একসাথে তোমরা খেয়ে নাও। আচ্ছা ভাবি। ফোন রেখে হিমেল অজ্ঞান হয়ে থাকা রামিসার দিকে তাকায় আর বিড়বিড় করে বলে। তুমি যেহেতু আমায় পাগল বানিয়ে দিয়েছো, সেহেতু আমারও উচিত দায়িত্ব সহকারে তোমায় পাগল বানিয়ে দেয়া। বলেই রামিসার মুখের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো সযত্নে গানে গুজে দিল সে। ডাইনিং টেবিলে ফাটা বেলুনের ন্যায় চুপসে থাকা আয়নের দিকে তাকিয়ে আদ্রিকা বলে উঠল। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? রামিসা বাড়িতে আসবে না শুনে দুপুরের খাওয়ার জন্য আদ্রিকা একটু আগেই আয়ানকে বদ্ধ ঘর থেকে স্বাধীন করে দিয়েছে। আবার আয়ান খাবে না বললে আদ্রিকা জোর করে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছে। কিন্তু আয়ান আদ্রিকার ওপর এক রাশ অভিমান নিয়েই রয়েছে এবং তাই সে ঘাপটি মেরেই বসে রয়েছে। সে মনে মনে পণ করেছে যে আদ্রিকা তাকে তার পাওনা না দিলে সে খাবেই না। না মানে না, একদমই খাবে না। আদ্রিকা আবারও কপট রেগে বলল। হাতে কি আলতা লাগিয়ে রেখেছেন? খাচ্ছে না কেন? আয়ান একটু রাগ নিয়ে তাকালো আদ্রিকার দিকে। পচা বউ একটা, এরকম বউকে চুমু দিয়ে দিয়ে অজ্ঞান করে দেওয়া উচিত। আর তার অভিমানটাও বুঝছেই না, এখনো কেমন বাঘিনীর মতো কথা বলেই যাচ্ছে। তেজ কত! বউ তো নয়, যেন পাশের বাড়ির খিটখিটে আন্টি। আয়ান চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল। খাবো না আমি, তুমি খাও। আমি খেলেই বাকি আর না খেলেই বাকি, কারো তো কিছু যাই আসে না।
শেষ কথাটা আয়ান আদ্রিকার দিকে আর চোখে তাকিয়ে বলল। আয়ানের বাচ্চা মেটে আদ্রিকা এবার খিলখিল করে হেসে উঠল। আয়ান মুগ্ধ হয়ে দেখলো তার অর্ধাঙ্গিনীর মিষ্টি হাসি। সে তো এই হাসির জন্য মরতেও পারে। অজান্তেই আয়ানের এক হাত বুকের বাঁ পাশে চলেই গেল। খানিক সময়ের জন্য ভুলেই গেল নিজের রাগ অভিমান। আদ্রিকা হাসতে হাসতেই বলল, আপনি এখনো বাচ্চামি করছেন কেন বলুন তো? এত ঢং করার কাছ থেকে শিখেছেন, এত ঢং না করে খেয়ে নিন তো। আজ বাড়িতে কেউ নেই, খাওয়া শেষে একসাথে বারান্দায় গিয়ে গল্প করব আমরা। নিজের নড়বড়ে রাগের কথা ভুলে গিয়ে আয়ান খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? মিস্টার চৌধুরী। আয়ান এইবার খাবারে হাত দিতে গিয়েও দিলই না। আদ্রিকার দিকে তাকিয়ে মিষ্টি হেসেই বলল, খাইয়ে দাও আমায়। আদ্রিকা ভুক রুচকে তাকাতেই আয়ান ধড়িঘড়ি করে বলে উঠল, একটু আগে কিন্তু অনেক বড়সড় একটা প্রতারণা করেছো বউ। এখন খাইয়ে না দিলে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। আর বলে যেও না, স্বামীর ক্ষমা না পেলে তুমি কিন্তু বেহেশত পাবে না। বলে গর্বের সাথে কলার ঝাঁকালো আয়ান। আপনি আমাকে বাসায় রেখে আসুন প্লিজ। কাপা কাপা কণ্ঠে বলে উঠল রামিসা। হিমেল রামিসাকে অজ্ঞান অবস্থাতেই তার ফ্ল্যাটে নিয়ে এসেছিল। ফ্ল্যাটে সে একা থাকায় কোনো সমস্যাই হয়নি। একটু আগেই রামিসার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে নিজেকে হিমেলের ফ্ল্যাটে আবিষ্কার করে প্রথমে অবাক হয়েও নিজের অজ্ঞান হওয়ার কারণটা মনে পড়তেই লজ্জায় মরে যাচ্ছে সে। হিমেল তাকে ইনডিরেক্টলি প্রপোজ করেছে ভাবতেই তার শরীর হিম হয়ে আসছে। অথচ হিমেলকে দেখেই মনে হচ্ছে না যে সে এরকম এমন একটা বিরাট বড় কাজ করে ফেলেছে। সে তো নিজের মতো করেই রামিসার জন্য বিছানার পাশে দাঁড়িয়ে কফি তৈরি করছে। রামিসার কথা শুনে হিমেল দুধে কফি গোলাতেই গোলাতেই বলল, বিকেলে দিয়ে আসবো। রামিসা অস্বস্তিতে বিছানায় গুটিসুটি মেরে বসেই আছে আর ভাবছে, লোকটা এত স্বাভাবিক হয়ে আছে কেন? একটুও সংকোচ নেই নাকি? হিমেলের জায়গায় অন্য কেউ এভাবেই তাকে ফ্ল্যাটে তুলে আনলে রামিসা ভয়ে আতঙ্কে শেষই হয়ে যেত। কিন্তু হিমেলের ফ্ল্যাটে এসে রামিসা কোনো রকম ভয়ই পাচ্ছে না, বরং অদ্ভুত এক লজ্জা অনুভব করছে। ইচ্ছে করছে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। অন্য কেউ হলে এসে চেঁচিয়ে বলতো, শালা লুচ্চা, আমাকে বাড়িতে দিয়ে আয় হারামজাদা। কেন এনেছিস এখানে আমাকে? তোর বাড়িতে আমি কেন বিকাল পর্যন্ত থাকবো বে? কিন্তু আফসোস হিমেলকে সে এমন কিছু বলতেই পারছে না। কেন জানি এরকম উদ্ধত্ত আচরণ আসছে না। তার কণ্ঠটাই তো স্তব্ধ হয়ে আছে। এমন কেন হচ্ছে সেটা রামিসা নিজেও বুঝতেই পারছে না। হিমেল হঠাৎ কফির মগটা রামিসার দিকে এগিয়ে দিয়ে বলল, জানি এই ভর দুপুরে কফি খাওয়াটা উদ্ভট, কিন্তু আপাতত এটা খেয়ে নাও। আমার রান্না হয়ে গেছে, খাবারটা ঘরেই আনছি। কফিটা খাওয়ানোর কারণ যাতে হুটহাট অজ্ঞান হয়ে না যাও। ধরো। রামিসা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এই লোক তার অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে ইয়ার্কি মারছে। হিমেল এবার ধমকে উঠল। কি হলো, ধরো। রামিসা এবার তড়িঘড়ি করে ধরে নিল মগটা। লোকটা আজব তো, এভাবে কেউ ধমকে ওঠে? হিমেল ঘর থেকে বের হতে গিয়েও পিছন ঘুরে বলে উঠল, টেনশনের কিছু নেই। ভাবিকে আমি বলে দিয়েছি যে তোমার যেতে দেরি হবে। আয়ানকেও ভাবি সামলে নেবে। ভাবি সব জানে। বলেই হিমেল ঘর থেকে বের হতে নিল। কিন্তু রামিসা চেঁচিয়ে ডেকে উঠল। শুনুন। হিমেল তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো। কিছু বলবে? রামিসা বড় একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে বলে উঠল, আপনি যেটা চাইছেন সেটা কখনোই সম্ভব না। বলে রামিসা চোখ খিচে বন্ধ করলো। হিমেল ভ্রু কুঁচকে বলল, মানে? রামিসা একটা শুকনো ঢোক গিলে বলল, আমি আপনাকে ভালোবাসি না। রামিসা ভাবলো এইবার একটা বড় সড়ো ঝড় উঠবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে হিমেল ঠান্ডা গলায় বলে উঠল, তো কাকে ভালোবাসো? রাজীবকে? রামিসা চমকে উঠে বলল, ছি ছি, না, ওর মতো জানোয়ারের প্রতি কোনো অনুভূতি নেই। হিমেল এইবার দুই হাত বুকে গুজে বলল। তবে? রামিসা বিছানার চাদর খুঁড়তে খুঁড়তে বলল, আপনি বুঝতে পারছেন না। ভাইয়া জানতে পারলে আপনি ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। এটা সম্ভব না। ভাইয়া ভুল বুঝবে আপনাকে। হিমেল এইবার ফিক করেই হেসে ফেল, যেন তাকে এই বছরের সেরা জোক শোনানো হয়েছে। রামিসা তাকিয়ে রইল হাসতে থাকা হিমেলের দিকে। লোকটাকে হাসলে তো বেশ লাগে। এইভাবে সবসময় তো হাসতে পারে, অথচ না হেসে মুখটা গরিলার মতো করে রাখে। ওনার হাসিটা এত সুন্দর, কই আগে তো খেয়াল করিনি, নাকি আজকেই ওনার দিকে ভালো করে তাকালাম? হিমেলের হঠাৎ হাসি থামিয়ে রামিসার দিকে তাকিয়ে রামিসা মাথা ঝুঁকিয়েই ফেলে। হিমেল এবার বাঁকা হেসে সিরিয়াস ভঙ্গিতে বলে,
আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খুব ভালো করেই চিনি পটলের নানি। আয়ান শুধু আমার বেস্ট ফ্রেন্ড নয়, ও আমার ভাই। আমি কিছু চাইবো আর সেটা আয়ান দেবে না এরকম কখনো হয়নি। ছোট থেকেই আমরা একে অপরের জন্য জানটাও দিতে প্রস্তুত। আর তাছাড়া তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি শুধু বলো তুমি কি চাও, বাকিটা আমি দেখব। রামিসা এবার চমকে গেল, মাথা নিচু করে চুপ করেই রইল। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে নিজেও বুঝতে পারছে না যে হিমেলের প্রতি তার অনুভূতি আসলে কেমন। লোকটার প্রতি ঘৃণা শব্দটা মাথায় আনলেই বুকটা মোচড় দিয়ে উঠছে, আবার ভালোবাসা শব্দটা মাথায় আনলেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। উফ, কি এক যন্ত্রণা! দোটানায় পড়ে গেল রামিসা। রামিসাকে নীরব দেখে হিমেল বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সে নিজেও জানে যে রামিসার পেটে এখন বম ফাটালেও কোনো কথা বেরই হবে না। হিমেলকে এইভাবে বাঁকা হেসে বেরিয়ে যেতে দেখে রামিসা কিঞ্চিত চিন্তিতই পড়ল। লোকটা কি রাগ করলো নাকি আবার? মিস্টার চৌধুরী, আপনি কি এখনো রাগ করে আছেন? দুষ্টুমি স্বরেই বলে উঠল আদ্রিকা। আয়ান মুচকি হেসে আদ্রিকার কোমর টেনে বলল, একদমই না, কোনো প্রশ্নই ওঠে না রাগ করার। বউ আমার এত আদর করে একটা চুমু দিল, রাগ করে থাকা যায় নাকি? আদ্রিকা এবার সিরিয়াস ভঙ্গিতেই বলে উঠল, গ্রেট। এইবার তাহলে একটা কথা বলি আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আয়ান কপালে ভাঁজ ফেলে বলল, পট করে এমন সিরিয়াস কি হয়ে গেলে? এই তো তুমি রোম্যান্টিক মোডে ছিলে, তোমার ওপর কি গিরগিটি এত ভর করেছে? আদ্রিকা বিরক্তিকর দৃষ্টিতে তাকালেই আয়ান তড়িঘড়ি করে বলে উঠল, ওকে ওকে ফাইন, বড় কি গুরুত্বপূর্ণ কথা বলবে? এবার আদ্রিকা একটু সময় নিয়ে বলল, আসলে দেখুন, রামিসা তো বড় হয়েছে। দেখলেনই তো মেয়েটা আবেগে পড়ে কি করতে চাচ্ছিল। তাই বলছিলাম ওকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? বিয়ের পরেও তো পড়াশোনা করা যাবে। আয়ান বলল, ঠিকই বলেছো, কিন্তু আয়ানকে বলতে না দিয়ে আদ্রিকা বলল, আরে আগে শুনুন না, ওই যে হিমেল আছে না। আদ্রিকা ঢোক গিলেই বলল, আসলে হিমেল রামিসাকে পছন্দ করে না, মানে পছন্দ না, এক কথায় ভালোবাসে। আদ্রিকা ভাবলো এক্ষুনি আয়ান চেঁচিয়ে বলবে, কি, এটা কিভাবে সম্ভব? হিমেল এভাবে আমার বোনের উপর নজর দিতে পারলো? কিন্তু কেন জানি এবারও আদ্রিকার ভাবনাকে ভুল প্রমাণিত করে আয়ান মুচকি হেসে বলল, তো আমি তো জানি। বাহ, তুমিও জানো? আদ্রিকা অবাক হয়ে বলল, আপনি জানেন মানে? হিমেল তো আপনাকে বলেনি। আয়ান অমায়িক হেসে আদ্রিকার নাক টেনে বলল, তোমার কি মনে হয় বউ, আমার বেস্ট ফ্রেন্ডের মনের কথা আমি জানবো না? সে তো অনেকদিন আগের থেকেই রামিসাকে ভালোবাসে, কিন্তু ও নিজের অনুভূতি নিয়ে নিজেই বিভ্রান্তিতে ছিল। ও নিজেও জানতো না যে কখনো রামিসাকে ভালোবেসে ফেলেছে। এই কারণেই বোঝেনি, কারণ রাজীবের বিষয়টা জানার পর ও অনেক জেলাস ফিল হয়। তখনও নিজের অনুভূতি সম্পর্কেও নিষেধ হয়। তবে আমি তো অনেকদিন আগে ওর মন বুঝে গিয়েছি। আফটার অল উই আর বেস্ট ফ্রেন্ড। গাড়ির মধ্যে একটা নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন শব্দের চেয়ে অনুভূতিগুলো গভীর হয়ে উঠেছে। বাইরের দৃশ্যগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছে, কিন্তু হিমেল তো রামিসার মধ্যে ভেতরের অস্থিরতা যেন সময়কে থমকিয়ে দিয়েছে। বিকেলের দিকেই হিমেল রামিসাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আদ্রিকা হিমেলকে কল করে জানিয়েছে যাতে হিমেল রামিসাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তখন থেকেই তারা একে অপরকে সাথে আর কথাই বলেনি। রামিসা চুপ ছিল লজ্জায়, আর হিমেল চুপ ছিল চিন্তায়। আসলে সে ভেবে দেখলো যে আয়নকে জানানো খুব একটা সহজ কাজ হবেই না। রামিসার হাতের আঙ্গুল গাড়ির কাছের জানলা ধারে আলতোভাবে স্পষ্ট করছে। তার চোখ বাইরে, কিন্তু মন হিমেলের দিকে। হিমেল স্টিয়ারিং ধরে থাকলেও মাঝে মাঝে রামিসার দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু মুখে কোনো কথা নেই। হালকা একটা শ্বাসের শব্দ ছাড়া চারপাশে কোনো কিছু শোনা যাচ্ছে না। দুজনের মনের ভিতর ভালোবাসার গভীরতা, কিন্তু অপ্রকাশিত সেই ভালোবাসা যেন গাড়ির বদ্ধ বাতাসে চেপেই রয়েছে। থাক না এমন কিছু নীরবতা, যা জীবনের এক অদৃশ্য সোনালী অক্ষরে গাঁথা থাকে আজীবন। এইদিকে আবার আয়ান তার আদ্রিকা মিলে প্ল্যান করছে যে আয়ান যে সব জানে সেটা হিমেল ও রামিসাকে এক্ষুনি জানতে দেবে না। একটু না ঘোরালে কিসের ভালোবাসা। গাড়ি আয়ানদের বাড়িতে এসে থামলেই রামিসার মনটা যেন হঠাৎ ভারী হয়ে ওঠে। কিছু একটা বলার ইচ্ছেই হয়েছিল, কিন্তু ঠোঁটের কাছে এসে সেই কথা আটকিয়ে যায়। হিমেল রামিসার দিকে একবার তাকিয়ে গাড়ির দরজা খুলেই দেয়। রামিসা ধীরে ধীরে গাড়ি থেকে নামতে শুরু করে। পায়ের নিচের মাটি স্পর্শ পেলেও মন যেন তখনও গাড়ির ভেতরেই হিমেলের কাছেই। কি হলো তার? এমন লাগছে কেন? কেন এই লোকটার কাছ থেকে এখন যেতে ইচ্ছে করছে না? উত্তর জানে না আপাতত। হিমেল কিছুটা অস্বস্তি নিয়ে তাকিয়েই থাকে, কিন্তু মুখে একটাও শব্দ আসে না। চোখে চোখ পড়তে দুজনের মাঝে যেন এক গভীর সংলাপ হয়, অথচ তা মুখে বলাই হয়নি।
রামিসা 1 পা 2 পা এগিয়ে যায়, কিন্তু মনে হয় যেন প্রতিটা পদক্ষেপে কিছু একটা ফেলে যাচ্ছে, যা আর ফিরেই পাবে না। হঠাৎ পেছন থেকেই হিমেল ডেকে ওঠে। রামিসা। রামিসা থমকে দাঁড়ালো। এই প্রথম হিমেল রামিসার নাম উচ্চারণ করলো, তার নাম ধরে ডাকলো। হিমেলের মুখে নিজের নাম শুনে রামিসা স্তব্ধও হয়ে গেল। এই কেমন মিষ্টি অনুভূতি! তার নামটা এই লোকটার মুখে এত সুন্দর লাগছে কেন? ঘুরে দাঁড়ালো মেয়েটা, সাথে সাথেই মুখোমুখি হলো এক তীক্ষ্ণ ইগলি ন্যায় চোখ জোড়ার। হিমেল অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। রামিসা অস্বস্তি নিয়ে বলল, কিছু বলবেন? হিমেল বাঁকা হেসে বলল, তেমন কিছু না, শুধু একটা কথা মনে রেখো মেয়ে, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার, তোমার ইচ্ছা থাকলেও তুমি আমার, এমনকি তোমার ইচ্ছা না থাকলেও তুমি আমার, সব সময় সর্বদা প্রত্যেক ক্ষণে প্রত্যেকটি মুহূর্তে তুমি আমার, শুধুই আমার। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না হিমেল। ইঞ্জিন স্টার্ট করে ঝড়ের গতিতে সাই সাই করে ধরলো, উড়ে চলে গেল। পেছনে ফেলে গেল এক স্তব্ধ উৎসুক চোখ জোড়া। আয়ান বিছানার ওপর বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ আদ্রিকাকে তড়িঘড়ি করে ঘরে ঢুকতে দেখেই আয়ান বলে উঠল, কি হলো বউ, এত তাড়াহুড়ো করে রুমে ঢুকছো যে? এত তাড়া কিসের? হ্যাঁ, রোম্যান্স করার মোটে এসে গেছে নাকি? আদ্রিকা যতটাই উৎসুক হয়ে ঘরে এসেছিল, আয়ানের কথায় ঠিক ততটাই চুপসে গেল। অসভ্য পুরুষ, নিজের মতো সবাইকে ভাবে। ওই লোকটাকে নিয়ে আর পারা গেল না, এই জন্মে আর বদলাবে না। আদ্রিকা মুখ কুঁচকে বলল, এত প্রয়োজনীয় কথা একটা বলতে এসেছিলাম, মুডটাই নষ্ট করলেন তো। নিজের মতো আমাকে ভাবেন। আরে আরে, কি যে বলো না। সরি। আচ্ছা বলো তো, কি বলতে তুমি এভাবে ডাকাতির মতো ঘরে ঢুকলে? শুনুন, রামিসা বাড়িতে এসেছে একটু আগে। তাই নাকি? ভালো তো। আদ্রিকা বিরক্তিকর স্বরে বলল, আরে আগে শুনুন ভালো করে। একটু আগে কলিং বেল বাজলে আমি গিয়ে দরজা খুলে দেখলাম রামিসা এসেছে। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, মেয়েটার মুখটা পুরো বাংলা পাঁচের মতো হয়েছিল। এমনভাবে ছিল যেন মেয়েটার, উফ, আমি আপনাকে বোঝাতে পারছি না। ওর মুখটা একদম ঝুলে ছিল জানেন। আয়ান চোখ পিটপিট করেই বলল, তাতে কি হয়েছে বউ? অনেকক্ষণ বাইরে ছিল, অস্বস্তিতে আর ক্লান্তিতে হয়তো মুখ ঝুলিয়েছিল। আদ্রিকার এবার ইচ্ছে করলো স্যানিটাইজার খেয়ে আত্মহত্যা করতে। এ কাকে সে কি বোঝাচ্ছে? আদ্রিকা চোখ কপালে তুলে বলল, আপনি কি বোকা? বুঝতে পারছেন না বিষয়টা? আয়ান দুই দিকে মাথা দোলালো, যার অর্থ সে আসলেই বুঝতেই পারছে না। রামিসা যে হিমলের সাথে দেখা করতে গিয়েছে সেটা একটু আগে আদ্রিকা বলে দিয়েছে আয়ানকে, তাও সে বুঝছে না। আদ্রিকা আশেপাশে তাকিয়ে আয়নের একদম কাছেই চলে এলো, ফিসফিস করে বলল, আমার মনে হয় রামিসাও হিমেলকে ভালোবাসে, কিন্তু এখন সেও বিভ্রান্তিতে ভুগছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি হিমেলকে সরি বলেছো? হিমেলের কথা বলতেই কেমন করে যেন তাকালো। আয়ান তখনও আদ্রিকার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। মেয়েটা কি বলার চেষ্টা করছে? আদ্রিকা আরেকটু ফিসফিস করে বলল, আমার মনে হয় এভাবে হবে না, আমাদেরকে একটু সাহায্য করা লাগবে। আমাদের সাহায্য ছাড়া ওদের এই রেষারেষি ঠিক হবে না। ওরা দুজনেই নিজেদের মতো করে ভেবে আছে। আমার মনে হয় আমাদের সাহায্য করাটা দরকার। এমন কিছু একটা করা লাগবে যাতে দুজন দুজনকে কনফেস করতে বাধ্য হয়। যদিও ইতিমধ্যে ইমেল নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলেছে, কিন্তু আপনার বোনের ভালোবাসা প্রকাশ করাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়ান এবার নিজের ল্যাপটপটা বন্ধ করে বিছানার সাইডে রেখে বলল, বউ আমার, যেভাবে তুমি মানুষের ভালোবাসার কথা ভাবছো না, সেভাবে যদি তুমি আমার ভালোবাসার কথা ভাবতে, তাহলে এতদিনে আমার ডজনখানেক বাচ্চা কাচ্চা হয়ে যেত। রাতের খাবারের সময়ও আদ্রিকা লক্ষ্য করলো রামিসার মনটা খুব একটা ভালো নেই। সে এক ধ্যানেই খাবারের দিকেই তাকিয়ে রয়েছে, কিন্তু কোনো রকম খাবার খাচ্ছেই না। আয়ান এবার রামিসার উদ্দেশ্যে বলে বলল, রামিসা, খাবারের কোনো সমস্যা হয়েছে নাকি? খাচ্ছিস না কেন? আয়ানের কথায় রামিসার হুঁশ এলো। সে তৎক্ষণাৎ মাথা দুই দিকে নেড়ে বলল, না ভাইয়া, খাবার ঠিক আছে, সুন্দর হয়েছে খাবার, খাচ্ছি তো। রামিসার এলোমেলো কথায় আদ্রিকা মুচকি হাসলো। এরপর আয়ানের দিকে আর চোখে তাকালো আর ইশারা করে কিছু একটা বোঝালো। আয়ান বিজ্ঞের মতো উপর নিচ মাথা নাড়ালো। একটু পরেই আয়ান আদ্রিকাকে উদ্দেশ্য করে বলল, আদ্রিকা, মা বাবা কবে আসবে? আদ্রিকা তরকারি বাটিটা রামিসার দিকে এগিয়ে দিতে দিতে বলল, বড় মানে কি খুব অসুস্থ, এ কারণে মা বলল আরো কিছুদিন থাকবে গ্রামে। আয়ান মাথা নেড়ে বলল, ও আচ্ছা, তাহলে আমরা বাবা আসলেই তারপরই না হয় পাত্র দেখতে যাই। এর মধ্যে আমি ঘটকের সঙ্গে আলাপ আলোচনা একটু সেরে রাখি। আদ্রিকা বলল, হ্যাঁ, সেটাই ভালো। আয়ানের কথায় রামিসার টনক নড়ল। কার পাত্র? কিসের ঘটক? রামিসা উৎসুক হয়ে বলল, কিসের ঘটক ভাইয়া? কার জন্য পাত্র দেখতে যাবে?
আয়ান আয়েশ করে চিকেন লেগ পিস চেবোতে চেবোতে বলল। ও মা, কার আবার? তোর? অমনি রামিসার খাওয়া বন্ধ হয়ে গেল। প্রাণহীন চোখে তাকিয়ে রইল আয়নের দিকে। অতি কষ্টে কয়েক পলক ফেলে কাপা কণ্ঠে বলল। আমার মানে? আদ্রিকা মিষ্টি হেসে বলল। তোমার মানে আমার কিউট ননদের। কেন জানি রামিসার মনে এবং মস্তিষ্কে এখন হিমেলের কথাগুলোই ভাসছে। বারবার কানে বাজতে লাগলো সেই কথাগুলি। রামিসার হাত কাঁপতেই শুরু করলো। কেন জানি কেমন অদ্ভুত অনুভূতি আসছে। আচ্ছা, লোকটা তো তাকে নিজের বলে সম্বোধন করছে, তাহলে নিশ্চয়ই এই বিয়ে হতে দেবে না, তাই না? কিন্তু তখন কি ভাইয়া আর ওনার মধ্যে দ্বন্দ্ব লাগবে? এসব ভেবেই এসির মধ্যেও রামিসা ঘামতে শুরু করলো। অস্বাভাবিক অস্থিরতা কাজ করছে মনের ভেতর। রামিসার এমন অস্থিরতা চোখ এড়ালো না আয়ান ও আদ্রিকার। তারা একে অপরের দিকে তাকিয়েই বাঁকা হাসলো। রামিসা ঘরে এসে রীতিমতো পায়চারি করছে, কিছুতেই অস্থিরতা কমাতেই পারছে না। মম আর বাপ্পি বাড়িতে এলেই আয়ান পাত্র দেখতে যাবে, কথাটা মনে পড়লেই বুকটা কেন যেন ধক করে উঠছে। কি করবে কিছু বুঝতেই পারছে না। বরাবরের মতোই এমন কঠিন একটা সময়ে তার বেস্ট ফ্রেন্ড মনির কথাই মনে পড়লো। দেরি না করে দ্রুত ফোন হাতে নিয়ে কল করলো মনিকে। কিন্তু কলটা ধরার সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? রামিসা থমকে গেল। মনির কল কেন এক ছেলে ধরেছে দেখে সে থমকে যায়নি। সে তো থমকে গিয়েছে কারণ এই কণ্ঠস্বর তার খুব চেনা। আগন্তুক আবারও বলল। কে বলছেন? কথা বলছেন না কেন? এইবার রামিসার মাথায় বাজ ভেঙে পড়ল। এই কণ্ঠস্বর তো, হ্যাঁ, এই কণ্ঠ হিমেলের। সেই তার কণ্ঠস্বর শুনতে ভুল করবে না। মনির কল হিমেল কেন ধরেছে? হিমেল কি তাহলে মনিকে চেনে? আর চিনলেও এত রাতে ওর সাথে একসাথে আছে কেন? তাহলে কি তাদের মধ্যে সম্পর্ক আছে? তবে কি হিমেল তার সাথে মজা করলো? তার বলা প্রত্যেকটি কথা কি তাহলে সব মিথ্যা, সব নাটক, সবই অভিনয়? রামিসার বুক ফেটে কান্না আসলো। সাথে সাথেই কলটা কেটে দিল সে। এইদিকে হিমেল বিরক্তির সাথে ফোনটা কান থেকে নামালো। আজব পাবলিক তো, ফোন দিল অথচ কথা বললো না। খানিকক্ষণ বাদেই মনি বাথরুম থেকে বেরিয়ে এলো। হিমেল বলল। কিরে, কে তোকে এত রাতে ফোন দেয়? মনি বলল। কে ফোন দিয়েছে? জানি না, আমি কল ধরেছিলাম, কথা বললো না, কেটে দিয়েছে। বলেই ফোনটা মনির দিকে এগিয়ে দেয়। মনি ফোনটা হাতে নিল। আরে, এটা তো রামিসার নাম্বার। আসলে রামিসার সাথে ঝগড়া হওয়ার কারণে মনি তার নাম্বারটাই ডিলিট করে দিয়েছিল। এর জন্যই রামিসার নাম্বারটা সেভ করাই ছিল না। আর ফোনে স্ক্রিনে ভেসেছিল আননোন নাম্বার। মনি চমকে গিয়ে এক হাত মাথায় দিয়ে বলল। হাই আল্লাহ, ভাইয়া তুমি কি কথা বলেছিলে নাকি? হ্যাঁ, কেন? মনি কপাল চাপড়ে বলল। আরে এটা তো রামিসার নাম্বার। হিমেল চমকে গেল। বলে কি এই মেয়ে? রামিসার নাম্বার মানে? ফট করে হিমেল মনির হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা দেখলো। এটা তো আসলেই রামিসার নাম্বার। সে এটা খেয়াল করলো না কেন? শিট। আসলে রামিসার বেস্ট ফ্রেন্ড মনি হলো হিমেলের ছোট বোন, কিন্তু রামিসা সেটা জানেই না। হিমেল তার কাজের জন্য বাড়িতে থাকেই না, নিজের ফ্ল্যাটে থাকে। সেই কারণেই রামিসা জানেই না যে মনির একটা বড় ভাই আছে, আর সেটা হিমেলই। কিন্তু মনি ঠিকই জানে সেটা, আর হিমেলের অনুভূতির কথাও জানে। এমনকি রাজীব রামিসাকে ট্যুরে নিয়ে যাবে এই বিষয়টাও রামিসা একমাত্র মনিকেই জানিয়েছিল, আর মনি হিমেলকে জানিয়ে দিয়েছিল। এই কারণেই হিমেল সঠিক সময়ে রামিসাকে বাঁচাতে পৌঁছে যেতে পেরেছিল। হিমেল এটা লুকিয়ে রেখেছিল যে মনি তার ছোট বোন, তবে আয়ান এটা জানতো। একমাত্র মনিকে দিয়েই তো হিমেল রামিসার সব খবরাখবর পেত। হিমেল আজ নিজের মায়ের জোড়াজুড়িতে বাড়িতে এসেছিল, কিন্তু সে বাড়িতে এসে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হবে জানলে বাড়িতে আসতোই না। এভাবে ধরা পড়ে যাবে সে ভাবতেও পারেনি। মনি ভয়ার্ত কণ্ঠে বলে উঠল। ভাইয়া, রামিসা আবার ভুল বুঝলো না তো? ও তো জানে না যে আমি তোমার বোন। হিমেল কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে আদ্রিকাকে ফোন করলো। কল ধরলেই হিমেল বলে উঠল। ভাবি, শেষবারের মতো একটা সাহায্য করবে? 2 দিন পর। এই 2 দিনে হিমেল হাজারবার রামিসাকে কল করেছে, কিন্তু রামিসা কল ধরেনি। এটা রাগ নাকি অভিমান সে নিজেও জানে না, কিন্তু এই বহুরূপী মানুষের সাথে সে আর একটা কথাও বলবে না। মনির নাম্বারটাও রামিসা ব্লক করে দিয়েছে। সকাল সকাল হিমেলকে বাড়িতে আসতে দেখে আদ্রিকা অবাক না হয়ে পারলই না। হিমেল, তুমি এত সকালে? হিমেল মাথা চুলকে বলল।
ভাবি আয়ান বাড়িতে আছে? না, আজ অফিসে মিটিং আছে, তাই তাড়াতাড়ি চলে গেছেন উনি। তুমি ভেতরে এসো। হিমেল বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি রামিসা ঘরে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ওর কিছু হয়েছে নাকি বলো তো? 3 দিন ধরে মুখটা ঝুলিয়ে রেখেছে আবার। হিমেল ভ্রু কুচকে বলল। আবার কি ভাবি? আদ্রিকা একটু ধীরে ধীরেই বলল, আসলে তোমার বন্ধু ঠিক করেছিল যে বাবা মা বাড়িতে আসলে আমরা রামিসার জন্য পাত্র দেখতে যাব। আমরা রামিসাকে এই বিষয়টা জানিয়েছিলাম, কিন্তু আমি তো তোমার বিষয়টা জানি। এই কারণে আমিও মজা করে ওনার সাথে তাল মিলিয়ে বলেছিলাম যে আমরা ছেলে দেখতে যাব। অবশ্যই এটা একটা যাই হোক, কিন্তু এটার জন্য রামিসা প্রথমে মন খারাপ করেছিল। তবে কোনো এক কারণে গতকাল ও আমাদের ঘরে এসে ওনাকে বলে গিয়েছে যে ওনাকে বিয়েতে রাজি। হিমেল বিষয়টা বুঝতে পেরে বলল। একটু ভুল বোঝাবুঝি হয়েছে ভাবি, ও আমার ফোনও ধরছে না। হিমেল এবার একটু নমনীয় হয়েই বলল, আচ্ছা ভাবি, তুমি অনুমতি দিলে আমি একটু রামিসার ঘরে যেতাম, শুধু কথা বলতাম আর কি। আদ্রিকা এবার রামিসার ঘরের দিকে তাকিয়ে বলল। যাও, সমস্যা নেই। হিমেল কৃতজ্ঞতার হাসি হেসে উপরে রামিসার ঘরের দিকে পা বাড়ালো। নিশ্চিত আজ রামিসার খবর আছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে লিপ্টে রয়েছে রামিসা, দুই পাশে দুই হাত দিয়ে তার উপর ঝুঁকে রয়েছে হিমেল। খুবই ভয়ানক এক অবস্থা। রামিসার হৃৎপিণ্ড জোরে জোরে ঢোল পিটাচ্ছে। এইভাবে ঝুঁকে আসছেন কেন উনি? হিমেলের চোখ দুটো লাল হয়ে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে গত 2 দিন তার খুব একটা ভালোই কাটেনি। আবার রামিসার করা ঘাড় তেরামিতেও রাগ হচ্ছে। একটু আগেই হিমেল ধপ ধপ করে রামিসার ঘরের সামনে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। রামিসা প্রথমে আদ্রিকা ভেবেই বলে উঠেছিল, ভাবি আমার ভালো লাগছে না এখন, পরে নাস্তা করব। তবে দরজায় ধাক্কাধাক্কির আওয়াজ ক্রমশ বাড়তেই থাকলো। আর রামিসা মনে মনে ভাবলো তার ভাবি তো এত জোরে জোরে দরজা ধাক্কাবে না, নাকি ভাবির কিছু হয়েছে। কিছুটা ভয় পেয়ে রামিসা দৌড়ে এসে দরজা খুলেই দেয়, কিন্তু দরজা খোলার সাথে সাথেই তার ওপর আক্রমণ করে বসলো হিমেল। ফট করে ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল, কিন্তু সিটকিনি লাগালো না, কারণ এখনো তো সেই অধিকার পায়নি। রামিসা অবাক হওয়ারও সুযোগই পেল না। হিমেল এবার রামিসাকে চেপে ধরলো দেয়ালের সাথে আর রক্ত চক্ষু নিক্ষেপ করলো। গত 2 দিন রামিসাও ঠিক মতো ঘুমাতেই পারেনি। চোখ বন্ধ করলেই হিমেলের চেহারা ভেসে উঠেছিল। খুবই অদ্ভুত অনুভূতি। তাই হিমেলকে হঠাৎ এইভাবে দেখে সে দুর্বল হয়ে পড়লো। কিন্তু তৎক্ষণাৎ সেদিন রাতের কথা মনে পড়তে আবার চেতে উঠলো। শক্ত কণ্ঠেই বলে উঠলো, আপনি কি করছেন এসব? সকাল সকাল একটা মেয়ের ঘরে এইভাবে ঢুকে যেতে লজ্জা করে না? হিমেল তবুও সেভাবেই তাকিয়ে রইলো, পাত্তাই দিল না রামিসাকে। রামিসা আবারও বলল, আপনি এইভাবে ঘরে ঢুকছেন, ভাবি কি ভাববে? আমার কাছ থেকে সরে দাঁড়ান, দূরে যান, না হলে আমি কিন্তু চিৎকার করে ভাবিকে ডাক দিব। হিমেল বাঁকা হেসে বলল। চাও ডাকো ভাবিকে। রামিসা জোর দিয়ে বলল, সত্যি সত্যি ডাকবো কিন্তু। একটু সময় নিয়ে হিমেল আবারও হেসে বলল, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, ভাবি তো আমার পাশে আছে, করবি আমার কি। এবার ফালতু ছাড়াই রামিসার নাক কুচকে গেল। সব কত, তার ভাবি তার পাশেই থাকবে। হ্যাঁ, তোমার মতো চিকার পাশে থাকতে বয়েই গেছে। ভেবে রামিসা মুখ ভেঙচিয়ে বলল, দেখুন কেন এসেছেন এখানে, কি চাই? হিমেল রাগী কণ্ঠে বলে উঠল। কে চাই? রামিসা ব্যঙ্গ করে বলল, আপনার এইসব নাটক অনেক দেখেছি, এখন দয়া করে এসব নাটক বন্ধ করুন। আপনার আসল চেহারা বের হয়ে গেছে। হিমেল এমনিতেই তার রাগটা অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেছিল। রামিসার এমন কথা শুনে সে তার হাতটা আরো জোরে চেপে ধরলো আর দাঁত চেপে চেপে বলল, না জেনে না শুনে না বুঝে একদম রিয়েক্ট করবে না তুমি। আমি রাজীবের মতো চরিত্রহীন নই। রামিসা থমকে গেল। সে তো মোটেও হিমেলকে চরিত্রহীন বলেনি, সে তো এই কথাটা মাথাতেও আনেনি। কিছুক্ষণ চুপ থেকে রামিসা বলল, আমি না জেনে না বুঝে না শুনে রিয়াক্ট করছি? ওই দিন রাতে ফোন দিয়েছিলাম মনিকে, কলটা কে ধরেছিল? ভূতে? আপনি ধরেছিলেন। আপনি একটা মেয়ের সাথে এত রাতে কি করছিলেন? আপনি লুডো খেলছিলেন? হিমেল কিঞ্চিত হেসে বলল, বাবা এখনই এত অধিকার বোধ, আই লাইক ইট। রামিসা মাথা ঘোরাতে বলল, অধিকার বোধ? মাই ফুড! আপনি আমার কেউ হন নাকি? নিশ্চয়ই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড হয়। ভালোই নাটক করছেন আমার সাথে, অভিনয়ে এত পাকা আপনি, আমি তো জানতামই না। হিমেল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলে উঠল, আর একটা কথা বলবি না তুই, যেটা জানিস না সেটা নিয়ে আর কথা বলবি না। তোকে কতবার কল দিয়েছি 2 দিন থেকে, কলটা ধরিসনি কেন?
আরে ভাই, রিয়্যাক্ট করবি ভালো কথা, আগে জানাবি তো। তুই নিজে নিজে এত কিছু বুঝে বসে আছিস, একবার তো জিজ্ঞেস করতে পারতিস যে বিষয়টা কি। আমার কথা বাদ দিলাম, নিজের বেস্ট ফ্রেন্ডের উপর বিশ্বাস নেই তোর? মনিকে বলতে পারতিস। রামিসা একটু সিটিয়ে গেল। এই লোক ব্রেকে খেলে খালি তুই তুকারি শুরু করে দেয়, বদমেজাজি লোক। রামিসা কিছুক্ষণ নীরব থেকে অন্যদিকে তাকিয়ে রইল, যার অর্থ সে হিমেলের কোনো কথাকে পাত্তাই দিচ্ছে না। রামিসা আজ মনে মনে প্রতিজ্ঞা করেছে সে কোনোভাবেই দুর্বলই হবে না। এই লোকটার কাছে আসলে সে দুর্বল হয়ে পড়ে। তার চোখের দিকে তাকালে রামিসার ভেতর উত্তাল পাতাল শুরু হয়ে যায়, কিন্তু আজ কোনোভাবেই তা হতেই দেবে না সে। নিয়ন্ত্রণ থাকবে তার বেহায়া মনটাকে। রামিসা এইবার একটু জোরেই বলে উঠল, আচ্ছা, আমাকে শুধু একটা কথা বলুন তো, আপনি অত রাতে মনির বাড়িতে ছিলেন কেন? এইবার নিয়ন্ত্রণ করতে না পেরেই হিমেল চেঁচিয়ে বলে উঠল, কারণ ওটা আমার বাড়ি, আর মনি আমার মায়ের পেটের আপন বোন হয়, বোন হয় ও আমার। রামিসা এবার চোখ বড় বড় করে তাকালো। এটা কি শুনলো সে? বোন? কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, বোন হয় মানে? কিসের বোন? কার বোন? কোথাকার বোন? কোন বোন? হঠাৎ করে এই বোন কোথা থেকে টপকালো আপনার? হিমেল বলল, ও আমার বোন, আমার নিজের বোন, কোথাও থেকে টপকায়নি। আমি ইচ্ছে করেই এটা গোপন রেখেছিলাম যে মনি আমার বোন হয়, কারণ আমি মনির থেকেই তোমার সমস্ত খবর নিতাম। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, কোন ধরনের আকাম করে বেড়াচ্ছ, সব কিছু আমি খোঁজ নিতাম মনির কাছ থেকে। এই কারণেই গোপন রেখেছিলাম, গাধা। রামিসা চোখ বড় করে তাকিয়ে রইল। তার এবার নিজের উপর খুব রাগ হলো। সে কিভাবে এত বড় একটা ভুল করতে পারলো? না জানে না বুঝে কিভাবে ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্ককে সে এতটা জঘন্যভাবে অপমান করতে পারলো? এটা ঠিক হয়নি। আসলেই তো সে তো খুব ভালো করে জানে হিমেলের চরিত্র সম্পর্কে। কিভাবে সে এমন একটা জঘন্য কথা ভাবলো, এটা একদম ঠিক হয়নি। নিজের প্রতি ঘৃণা আসছিল তার। ছি, সে কিভাবে এরকম মনোভাব মাথায় আনলো? হিমেল এবার রাগী কণ্ঠেই বলে উঠল, ওহো, শুনলাম তুমি তো আবার বিয়েতে রাজি হয়েছো না? আয়ান তোমার বিয়ে ঠিক করেছে নাকি? তুমি তো বলেছো তুমি বিয়ে করবে, রাইট? ওকে ফাইন, বিয়ে করে নিও তুমি। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকাটা বিলাসিতা। তবে আমার প্রতি বিশ্বাস শব্দটা কখনো আনতে পারলে আমার মনের দরজা সবসময় তোমার জন্য খোলা। বলেই রেগে মেগে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল হিমেল। রামিসা চমকে গেল। কি বলছে এই লোক? সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য এভাবে সব অনুভূতি মরে গেল। এই লোক না তাকে ভালোবাসে? এই তার ভালোবাসা? এত ঠুনকো ভালোবাসা? রামিসা কেঁদেই ফেললো। কষ্ট হচ্ছে তার। এতটা রিয়্যাক্ট করা উচিত হয়নি তার। এই কান্না দরজার আড়াল থেকে দেখে হিমেল বাঁকা হাসলো, কারণ সে যে ইচ্ছে করেই এত কঠিন কথা বলে এসেছে। বিয়েটা যে হবে না এটা তো সে জানি, কিন্তু হঠাৎ করেই রামিসা অজ্ঞান হয়ে গেল। হিমেল দরজার আড়াল থেকে এটা দেখে একটু অবাক হলো না। সে এটাও জানতো যে এই মেয়ে অজ্ঞান হবে। একটা দীর্ঘশ্বাস ফেলেই হিমেল রামিসাকে কোলে তুলে তার বিছানায় শুইয়ে দিয়ে গেল। হিমেল সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সদর দরজার থেকে এগিয়ে গেলে আদ্রিকা পিছন থেকে ডেকে উঠল, হিমেল কোথায় যাচ্ছ? এসো, সকালে নাস্তা করে যাও। হিমেল পিছন ফিরে হেসে বলল, না ভাবি, আজ না, একদিন খুব অধিকারবোধ নিয়ে তোমার হাতের রান্না খেতে আসবো। আদ্রিকা বুঝতে পারলো হিমেলের ইঙ্গিতে দেওয়া কথাটা, তাই সে একটু হাসলো। আদ্রিকা এবার এগিয়ে এসে বলল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হিমেল, আসলে আমার একটা সাহায্য করে দিতে পারবে? হিমেল যেন এবার একটু সিরিয়াস হলো। একটু আগের রাগটা ভুলে গেল সে। সুন্দর করে হেসে বলল, হ্যাঁ ভাবি, বলো কি করতে হবে। আদ্রিকা একটু অস্বস্তি নিয়ে বলল, না মানে বলা উচিত হবে কি, তুমি পারবে কিনা? ভাবি, তুমি আমার যত সাহায্য করেছো সেগুলো ঋণ তো আমি কখনোই শোধ করতে পারবো না। আর সেই তুমি আমার কাছে সাহায্য চাইবে আর আমি সেটা প্রত্যাখ্যান করব? এটা হয় নাকি? নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। শুধু বলো কি সাহায্য চাও। আদ্রিকা এবার বলল, আসলে তুমি তো জানো পরশুদিন ওনার জন্মদিন। হিমেল প্রথমে বুঝতেই পারল না, কিন্তু মুহূর্তেই কিছু একটা মনে পড়তে সে উৎফুল্লে বলে ওঠে, ও শিট শিট, আমি একদম ভুলে গেছিলাম ভাবি। তাই তো, পরশুদিন তো আয়ানের জন্মদিন। দেখেছো, আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনটাই ভুলে গিয়েছি। ছি, আয়ান জানতে পারলে আমাকে নর্দমায় চোবাবে। সব তোমার ননদের দোষ ভাবি। আদ্রিকা হেসে বলল, সমস্যা নেই, আমি তো মনে করে দিলাম, উনি জানতেই পারবেন না। হিমেল এবার বলল, তো ভাবি, তুমি কি আয়ানের জন্মদিন নিয়ে কিছু করতে চাচ্ছ নাকি? আদ্রিকা বলল, আসলে
এটা তো আমাদের বিয়ের পর ওনার প্রথম জন্মদিন। ওনার সাথে তো আমি আর কখনো আগে ওনার জন্মদিন কাটাইনি, এটাই প্রথম। তাই আমি আসলে বিশেষ কিছু করতে চাচ্ছিলাম। হিমেল উৎফুল্লে বলল, বাহ, গ্রেট। এই না হলে আমার ভাবি। তারপর? ওনাকে একটা সারপ্রাইজ দেবো ভাবছি। আমার মনে হয় না এত ঝামেলার মধ্যে ওনার নিজের জন্মদিনের কথা মনে আছে, কিন্তু আমার ঠিকই আছে। আমি গত মাস থেকে এই দিনটার অপেক্ষা করেছি। ওনাকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দিতে চাচ্ছি, তাই তোমার একটু সাহায্য লাগবে। হিমেল নিজের কলার ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, চিন্তা করো না তো ভাবি, এই হিমেল আছে না, তোমার যা লাগবে তুমি আমাকে বলবে। কি সাহায্য লাগবে তুমি জাস্ট আমাকে জানাও, কোনো সমস্যা নেই। আফটার অল আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা। আদ্রিকা এবার হেসে বলল, ধন্যবাদ। জানো, ছোট থেকেই আমার একটা ভাইয়ের খুব শখ ছিল। যাক, তোমাকে পেয়ে সেই শখটা পূরণ হয়ে গেছে। হিমেল বিনয়ের সাথে একটু হাসলো। কি হলো, মুখটা এমন করে রেখেছো কেন? হিমেল তাচ্ছিল্যর হেসে বলল, সে আমাকে ভুল বুঝেছে ভাবি, জানো। হিমেল সব ঘটনা আদ্রিকাকে খুলেই বলল। আদ্রিকাও অবাক হয়ে বলল, মনি, তোমার বোন? আমিও তো জানতাম না। আসলে ভাবি, ওই সময় তো আমাদের তো দা কুমড়ার সম্পর্ক ছিল, তাই ভেবেছিলাম মনি আমার বোন জানলে রামিসা তাকে দূরে সরিয়ে দেবে। আসলে মনি তো রামিসাকে শুধু বেস্ট ফ্রেন্ড নয়, বোনের মতোই দেখে, এজন্যই বলিনি। তবে আয়ান জানে ভাবি। ও, চিন্তা করো না হিমেল, সব ঠিক হয়ে যাবে। ছোট মানুষ তো, জানোই তো ওর আবেগটা একটু বেশি, এজন্যই বুঝতে পারিনি। আমি ওকে বুঝিয়ে বলবো। হিমেল কিঞ্চিত হাসলো, এরপর বলল, তোমার ননদ অজ্ঞান হয়ে গেছে ভাবি। আদ্রিকা অবাক হয়ে বলল। আজকেও? হিমেল মাথা চুলকিয়ে বলল। হ্যাঁ। আদ্রিকা কপাল চাপড়ে বলল, হাই কপাল। আচ্ছা, আমি দেখছি। ওকে। কিছু একটা মনে পড়তেই আদ্রিকা বলল, ওহো, ভালো কথা। হিমেল, তোমাকে একটা কথা জানানোর আছে। কি কথা ভাবি? পরশুদিন যেহেতু ওনার জন্মদিন, আমি তো তাহলে কাল রাতের মধ্যেই সব কাজ শেষ করব, কারণ কাল রাত 12টার সময় ওনাকে উইশ করা লাগবে। তো আমি চাচ্ছিলাম যে এক ঢিলে দুই পাখি মারলে কেমন হয়? হিমেল ভ্রু কুঁচকে বলল। মানে বুঝলাম না ভাবি। আদ্রিকা হেসে বলল, মানেটা তোমাকে আমি পরে বলবো, তুমি শুধু আমি যা যা বলবো তাই করো। সময় প্রবাহমান, থেমে থাকার কোনো সুযোগই নেই তার। দিনের আলো থেকে রাতের আধার, ঋতুর পরিবর্তন, বয়ত্রণ সবই সময়ের সঙ্গেই বাধা। মানুষের জীবনে সময় যেমন সাফল্য আনে, তেমনই আনে ব্যর্থতা, সুখ, দুঃখের মিশ্র অনুভূতি। সময়ের প্রবাহে কেউ এগিয়ে চলে অজানা গন্তব্যের দিকে, আবার কেউ হারিয়ে যায় অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে। সময় অপেক্ষা করে না কারোর জন্য। তার স্রোতে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, সেই এগিয়ে চলে নতুন দিগন্তের পথে। আজ আদ্রিকা খুব খুশি, সাথে অনেক নার্ভাসও বটে। আজ রাতেই তো সে আয়নের জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দেবে। সে ঠিক করেছে আজ রাত 12টার সেই প্রথম সবার আগেই আয়ানকে উইশ করবে। কিন্তু কিভাবে করবে, কি করবে, সব কিছু প্ল্যান করতে করতেই বিকেল হয়ে গেল। আজ সে খুব জোর করেই আয়ানকে বলে দিয়েছে সে যেন রাত 11টার আগেই বাড়িতে না ফেরে। এমনকি হুমকিও দিয়েছে যে যদি ভুল করেও রাত 11টার আগেই আয়ান বাড়িতে এসে যায়, তাহলে আজ তাকে ঘরেই ঢুকতে দেবে না সে। ভয়ঙ্কর এক হুমকি। অন্তত আয়ানকে কাবু করতেই যথেষ্ট। এই কয়েক মাসে এক বদ অভ্যাস হয়ে গেছে আয়ানের। আদিকাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে না ঘুমালে একদমই ঘুম আসে না তার এই অভ্যাসের সুযোগটা লুফে নিয়েছে তার দুষ্টু বউ। উঠতে বসতে এখন কিছু হলেই আলাদা ঘুমানোর হুমকি দেয়। তবে আয়নকে ছাড়া আদ্রিকা যে নিজেও ঘুমাতে পারে তা কিন্তু নয়। সে তো শুধু ভয় দেখাতেই হুমকি দেয়। সেও জানে এই হুমকি কাজে লাগে। আদ্রিকা সব কাজ শেষ করেই হিমেলকে কল দেয়। হ্যালো হিমেল, এইদিকে সব কাজ শেষ। এখন তুমি শুধু বলো যে আমার ননদ কি তোমার সাথে দেখা করতে গিয়েছে নাকি? হিমেল অসহায় মুখে বলল, না ভাবি, এখনো তো আসেনি। চিন্তা করো না, আমি ওকে অলরেডি ওনার অফিসে পাঠিয়ে দিয়েছি। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আকাশে সূর্যাস্তের লালচে আভা ছড়িয়ে পড়ছে, আর হালকা বাতাসে গাছের পাতা মৃদু নড়ছে। পাখিরা তাদের নিরেই ফিরে আসছে, আর চারপাশে এক ধরনের শান্তি বিরাজ করছে। এই সুন্দর বিকেলে রামিসা আয়নের অফিসের সামনেই দাঁড়িয়ে আছে। অফিসের সামনে ছোট্ট একটা বাগান, যেখানে কিছু ফুল ফুটে আছে। রামিসার মন কিছুটা উদ্বিগ্ন, কারণ সে আজ অনেক দুঃসাহসিক এক সিদ্ধান্ত নিয়েছে। সে আয়নকে এমন একটা গুরুতর কথা বলতে যাচ্ছে যেটা শুনলে তার ভাই তাকে মেরেও ফেলতে পারে। তার হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে।
কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞিত। আসলে প্রথমে রামিসা হিমেলের সাথে আর কথা না বলার যে দৌড়লেও পরে হিমেলের জন্য অস্থির হয়ে পড়ে। এই পরিস্থিতিতে রামিসার মন যেন কোথাও স্থির হতেই পারছে না। সে বারবার ফোনের দিকে তাকায়, কিন্তু কোনো মেসেজ বা কল আসেই না। হৃদয় ভারী হয়ে আসে তার, আর চোখে অশ্রু জমে যায়। রামিসা বেশ ভালোই বুঝতে পারছি যে হিমেল তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। হিমেল তাকে মায়ায় ফেলেই দিয়েছে। এটাও বুঝতে পারে যে সেই হিমেলকে সত্যিই ভালোবাসে। তার হৃদয় যেন হিমেলের জন্য কাঁদছে। এমনিতেও আয়ান তার জন্য ঘটকের সাথে আলোচনা করে পাত্র দেখতে যাওয়ার ডেটও ঠিক করে ফেলেছে। আদ্রিকাকে সব খুলে বলে আদ্রিকাও রামিসাকে বলে যে সব কিছু প্রকাশ করে দাও, অনুমতি লুকিয়ে রাখতে হয় না। সব শেষে রামিসা সিদ্ধান্ত নেয় যে তাকে এই কথা আয়নকে জানাতেই হবে। কি হয় হোক, আছে বলেই দেবে। আর হিমেল তো বলেছে তার জন্য মনের দরজা সর্বদাই খোলা, তাহলে ভয় কিসের? বড় একটা শ্বাস নিয়েই রামিসা এগিয়ে গেল আয়নের অফিসের দিকে। ধীরে ধীরে অফিসের ভিতরেই ঢুকে তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, তার হাতের তালু ঘামছে। অফিসের ভিতরের পরিবেশ শান্ত, কিন্তু তার মন যেন ঝড় বয়ে যাচ্ছে। আয়ান কেবিনে বসেই কাজ করছে। রামিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। কেবিনে নক করে বলে, ভাইয়া। আয়ান মাথা তুলে তাকায়। রামিসাকে এই সময় এখানে দেখে সে মনে মনে অবাক হলো না। সে তো জানতোই যে রামিসা আসবে, আদ্রিকা তো তাকে সব বলেছে, কিন্তু ছোট বোনকে বিভ্রান্তিতে ফেলতে আয়ান অবাক হওয়ার ভান করে বলল, রামিসা, তুই এখানে এই সময়? ভেতরে আয়। বলেই আয়ান এগিয়ে যায় রামিসার দিকে। রামিসার একদম সামনে দাঁড়িয়ে আয়ান জিজ্ঞেস করে, কিরে, হঠাৎ এখানে কেন? রামিসা মাথা নিচু করে ধীরে ধীরে বলে, ভাইয়া, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তার কণ্ঠস্বর কাঁপছে। আয়ান সিরিয়াস ভঙ্গিতেই বলল, কি কথা? রামিসা একটু নীরব রইল। আয়ান বলল, কি হলো, বল, কি বলবি? রামিসা মাথা নিচু করেই বলল, আমার জন্য পাত্র পছন্দ করতে যেও না ভাইয়া, আমি বিয়েটা করতে পারবো না। বলেই মাথা নিচু করে চোখ খিচে বন্ধ করে রাখে। অপেক্ষায় থাকে আয়ানের ধমকের, হয়তোবা এক্ষুনি একটা বড় সড়ো ঝড় উঠবে। কিন্তু আয়ান ঠান্ডা গলায় বলে, কেন? রামিসা একটা শুকনো ঢোক গিলে এক নিঃশ্বাসেই বলে, আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই। কে সে? আয়নের ঠান্ডা কণ্ঠস্বর রামিসার ভয়টাকে আরো বাড়িয়ে দিচ্ছে। রামিসা কিছুক্ষণ চুপ করে থেকে আবারও ঢোক গিলে আয়নের চোখে এক পলক তাকায়, তারপর আবার মাথা নামিয়ে ধীরে ধীরেই বলে, হিমেল। রামিসা মাথা নিচু করে অপেক্ষা করতেই থাকে আয়নের তীব্র প্রতিক্রিয়ার। কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও আয়নের কোনো শব্দই পাওয়া যায় না। কোনো সারা শব্দ না পেয়ে রামিসা ধীরে ধীরে চোখ তুলে তাকায় আয়নের দিকে। আয়ান ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। এরপর আয়ান নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, হিমেল তোকে ভালোবাসে? রামিসা উপর নিচ মাথা চাকালো, যার অর্থ হ্যাঁ। আয়ান কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো তার বোনের মনোভাব, এরপর বলল, যখন ওকে ভালোই বাসিস, তাহলে ওকে কষ্ট কেন দিলি? ওর প্রতি তোর কোনো বিশ্বাস নেই? রামিসা ফট করে তাকালো আয়নের দিকে, স্তব্ধ চোখে তাকিয়ে রইল। রামিসার এই অবাক হওয়া দৃষ্টি দেখে আয়ান হাসি দমিয়ে রাখতে পারলই না, ফিক করেই হেসে ফেলল। প্রথমে আয়নের কথাতে রামিসা চমকে গিয়েছিল, এবার আয়নের এরকম অসময়ের হাসিতে সে তাজ্জব বনে গেল। অনেক কষ্টেই বলে উঠল, হাসছো কেন ভাইয়া? আয়ান কোনো মতে হাসি আটকে বলে ওঠে, হাসছি কারণ হিমেল যখন জানতে পারলো যে আমি সব জানি, তারও মুখের অবস্থা তোর মতে হয়েছিল। বলে আবারও হেসে উঠল আয়ান। রামিসা চমকে গেল। তোরা কি ভাবিস বলতো? তোরা দুটোই গাধা, আজ পর্যন্ত কেউ আমাকে চিনলি না রে। আচ্ছা, হিমেলের কথা আমি বাতিয়ে দিলাম, তুই তো আমাকে চিনিস, অন্তত তোর তো জানার কথা যে তোর ভাই ওরকম হিটলার ভাই না। রামিসার চোখ দুটো ছলছল করছে। অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার আশায় সে উৎফুল্লয়ে তাকিয়ে রয়েছে আয়নের দিকে। সে ভাবতেও পারেনি এরকম কিছু হবে। চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। আয়ান এগিয়ে এসে যত্ন করে ছোট ফোনের চোখের পানি মুছে দিল। এরপর তার দুই গালে হাত রেখে বলল, সত্যিকারের ভালোবাসা কখনো অবজ্ঞা করতে হয় না রামিসা। এই আমাকেই দেখ না, সত্যিকারের ভালোবাসা চিনতে না পারার কারণে কি একটা বাজে অবস্থায় পড়তে হয়েছিল আমাকে। আজ যদি তোর ভাবি আমাকে এতটা ভালো না বাসতো, তাহলে কি আমি বেঁচে থাকতাম বল? আমি শেষ হয়ে যেতাম। কিন্তু তোর ভাবি আমাকে শিখিয়েছে আসল ভালোবাসাটা, না হলে আমি আজও সেরকম পথ মেজাজে আর রাখি থেকে যেতাম। হিমেলকে আমি ছোট থেকেই চিনি, আর এটাও জানি আমি হিমেল যদি কাউকে ভালোবাসে তাহলে তার জানতে ভালোবাসে, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসে। আর আমি এটাও খুব ভালো করে জানি
যে হিমেল আমার বোনকে খুব ভালো রাখবে, খুব সুখী হবি তোরা। রামিসা আয়নের দুটো হাত ধরে বলল, ভাইয়া তুমি সব জানতে, তাও কেন এভাবে চুপ ছিলে? আয়ান হেসে বলল, তোদের দুজনকে মিলিয়ে দিতে। প্ল্যানটা অবশ্য তোর ভাবির। আমার বউয়ের মাথায় কত বুদ্ধি দেখেছিস। যাই হোক, হিমেল আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডকে তুই অনেক কষ্ট দিয়েছিস। তুই ওকে বিশ্বাস কেন করতে পারিস না বলতো? ভালোবাসাতে বিশ্বাসই হচ্ছে মূল ভিত্তি। রামিসা মাথা নিচু করেই বলল, ভাইয়া আমি বুঝতে পারিনি। আর আমার এমনিতেও তোমার আর মম বাপের ভয় ছিল। ভাবি তো সব জানতো, আমি বলেছিলাম। আচ্ছা উনি কোথায় ভাইয়া? জানো উনি আমার ফোন তুলছেন না, খুব রেগে আছে আমার উপর। আয়ান সুন্দর করে হেসে বলল, হিমেলের সঙ্গে এখন দেখা করতে চাস? রামিসা উৎফুল্লে মাথা চাকালো। সে তো চাই, খুব করেই চায়। আয়ান বলল, যুবমৈত্রী পার্কে ও তোর জন্য ওয়েট করছে। রামিসা অবাক হয়েই তাকালো। আমার জন্য অপেক্ষা করছে মানে? আয়ান কলার ঝাঁকিয়ে বলল, সবই তোর ভাবির কেরামতে, বুঝলি? সবই হচ্ছে তোর ভাবির পরিকল্পনা। আমি একদম নির্দোষ, আমি কিচ্ছু জানি না সত্যি। তবে আমি এটুকু জানি যে আমার বেস্ট ফ্রেন্ড হিমেল এখন যুবমৈত্রী পার্কে তোর জন্য ওয়েট করছে। যা, আর দেরি করিস না। রামিসা অবাক হয়েই তাকালো। কিছু একটা বলতে গেলেই আয়ান বলল, আরে বাবা, পরে হবে, পরে যা বলার বলিস তো। এখন যা তো, কানের কাছে প্যান প্যান করিস না। এমনিতেই তোর ভাবি আজ আমাকে হুমকি দিয়ে দেইতে বাজিতে বলেছে। খুব টেনশনে আছি। বউটা আবার আমার উপর রাগ করলো নাকি কে জানে। যাওয়ার আগে একটা বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে, বুঝলি? তুই আর টেনশন দিস না তো। যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। রাতটা যেন নিজেই প্রেমের এক অপরূপ কাব্য হয়ে উঠেছে। আকাশের গভীরতার মধ্যে ছড়িয়ে থাকা তারা চাঁদের মায়াবী আলোতেই ভেসে যাচ্ছে পুরো পৃথিবী। চারপাশের নিস্তব্ধতা যেন এক গভীর রহস্যে বয়ে নিয়ে আসছে, যেখানে প্রতিটি হাওয়ায় শব্দ, প্রতিটি পাতার কাঁপনও যেন মধুর সুর হয়ে বাজছে। এই রাতের সৌন্দর্য যেন এক একান্তই ব্যক্তিগত, যেন তার মায়ায় আচ্ছাদন দুই জোড়া পাখির জন্য। বাইরে হালকা বাতাস বইছে, যা জানলার পর্দাকে নরমভাবে নাড়িয়ে দিচ্ছে। সেই বাতাসের সঙ্গে আদ্রিকার শাড়ির আঁচলও হালকা দুলছে। নীল রঙের শাড়িটি আদ্রিকা যেন আকাশের এক টুকরো নীলিমা হয়ে উঠেছে। শাড়ির রেশমি বুনন তার প্রতিটি হাঁটার সাথে সাথে মৃদু আলোয় ঝলমল করে উঠছে। তার চুলগুলো মসৃণভাবে ঢেউ খেলানো নরম বাতাসে উঠতে থাকে, যেন তার সাজের সৌন্দর্য এক আলাদা আবেশ নিয়ে এসেছে। কপালে ছোট্ট সোনালি টিপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক এবং চোখে কাজলের গভীর রেখা তার মায়াবী দৃষ্টিকে আরো তীক্ষ্ণ করেছে। হাতে রূপোর চুড়ি আর কানে ঝুলছে ছোট্ট নীল পাথরের দুল, যা তার সৌন্দর্যকে পূর্ণতা দিচ্ছে। তার সৌন্দর্যে যেন রাতটিও নীরবে মুগ্ধ হয়েছে। সে তো আজ ইচ্ছে করেই নিজেকে সাজিয়ে তুলেছে। আকাশের চাঁদ তার সম্পূর্ণ রূপে উদ্ভাসিত হয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। জানলা দিয়ে ঘরে প্রবেশ করা তার আলোতে ঘরের প্রতিটি কোণ সোনালি রূপে আলোকিত হয়েছে। চারপাশের এক অনীরব রাত্রির সৌন্দর্য যেন গোপন প্রেমের কথাই বলছে। গাছের পাতাগুলো হালকা দুলুনির মধ্যে যেন কোনো মিষ্টি সুর বাজছে। দূরে কোথাও হালকা ঝিঝি পোকার ডাক, আর রাতের নিস্তব্ধতা ভেঙে যেন আরো গভীর হয়ে উঠছে এই বিশেষ রাতের আবহ। চাঁদের আলোতে ভিজে থাকা পৃথিবী, চারপাশের ফুলের মৃদু সুবাস আর শীতল বাতাসের স্পর্শ, সবকিছু মিলিয়ে রাতটা যেন স্বপ্নের মতো লাগছে। ঘরের প্রতিটি কোণ যেন গল্প বলছে আদ্রিকার পরিশ্রান্ত আর ভালোবাসার। সে তো নিজে হাতে সাজিয়েছে পুরো ঘর। আলতো আলোতে ঘরটা যেন এক স্বপ্নপুরী হয়ে উঠেছে। সাদা, নীল আর মেরুন রঙের নীল মিশে সাজানো কুশন, মোমবাতির হালকা সোনালি আলো আর জানলা দিয়ে আসা নরম চাঁদের আলো যেন পুরো পরিবেশটাকে এক মায়াবী পরিসরে রূপান্তরিত করেছে। প্রতিটি কোণে ছোট ছোট লাইটগুলো জ্বলছে, যেন তারা রাতের আকাশ থেকে নেমে এসেছে শুধু এই রাতকে স্মরণীয় করতে। আদ্রিকা ঘরটা একটু ভালো করে চোখ বুলিয়ে নেয়। তার চোখে কিছুটা উত্তেজনা, কিছুটা ভয়। আয়ন কি খুশি হবে? এতক্ষণ ধরে তার সাজানো চমক কি সফল হবে? সে বারবার ঘরটাকে দেখে, আর একবার আয়নায় নিজের চেহারাটা দেখার চেষ্টা করে, যেন নিজেকেও তৈরি করতে চায়। ঘরের এক পাশে রাখা জন্মদিনের কেক, যা তার নিজ হাতে তৈরি। ছোট্ট মোমবাতির আলোতে কেকের উপরের চকচকে গ্লাসটাও
আরও ঝকমক করছে। আদ্রিকা একবার মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেখে ছোট্ট টেবিলের ওপর ফুলের তোড়া আর বেলুনগুলো তাদের নরম ছোঁয়া ফেলে ছায়ায় ফেলে দেয়। পুরো ঘর জুড়ে নরম মিউজিক বেজে চলেছে, যা আরো বেশি রোমান্টিক আবহাওয়া তৈরি করেছে। এই রাত, এই মুহূর্তে আদ্রিকার মনে অনেক আশা, অনেক স্বপ্ন। আয়ান আসবে, ঘরের রূপ দেখে চমকে যাবে, আর তারা দুজনেই হারিয়ে যাবে একে অপরের মাঝে। এই ভাবনাতেই আদ্রিকার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। মেঝেতে বেছানো হয়েছে একটি নরম কার্পেট। ঘরটির এক কোণে রয়েছে এক ছোট্ট টেবিল, যেখানে সাজানো আছে আরও কিছু সুস্বাদু খাবার। আদ্রিকা নিজ হাতে তৈরি করেছে আয়নের প্রিয় পাস্তা এবং তার জন্য একটি বিশেষ ডেজার্ট, চকলেট মুজ। দেয়ালে ঝুলছে কিছু ছবি, যেখানে তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো ধরা পড়েছে। আদ্রিকা জানে এই ছবিগুলো আয়নকে স্মৃতির জালে বেঁধে রাখবে। ঘরটির কেন্দ্রে একটি বড় ফুলদানি, সেখানে রং বেরঙের ফুল ফুটে আছে। গোলাপের সুবাস ঘরটাকে আরো রোমান্টিক করে তুলছে। আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিকা শেষবারের মতো নিজেকে দেখে। মনে মনে ভাবে আজকের রাতটা বিশেষ হতে হবে। রাত 11টা বাজলে আয়ান অফিস থেকে বেরিয়ে পড়ে। আসার পথে বেলি ফুলের মালা আনতে ভুলেই না। বাড়ির সামনে গাড়ি থামতেই আয়ান আবারও ঘড়ি দেখে। না, সময় ঠিকই আছে, 11:30 বাজে এখন। গ্যারেজে গাড়ি পার্ক করি আয়ান সদর দরজার সামনে আসে। এরপর কলিং বেল বাজালো, কিন্তু কেউ দরজা খুললই না। আজব, আদ্রিকা তো কখনো দরজা খুলতে এত দেরি করে না। আয়নের মনটা কু ডাকতে শুরু করলো। মিটা দরজা খুলছে না কেন? ও ঠিক আছে তো? অস্থির হয়ে শেষ পর্যন্ত আয়ান দরজা ধাক্কাতে গেলে দরজাটা ফট করেই খুলে যায়। অবাক হয় সে, এর মানে দরজা খোলাই ছিল। দেরি না করে দরজা পেরিয়ে ঢুকে পড়ে আয়ান, কিন্তু পুরো বাড়ি এমন খুটখুটে অন্ধকার দেখে হতবাক হয় গেল আয়ান। পুরো বাড়ি এমন অন্ধকার, নিস্তব্ধ কেন? আয়ান আদ্রিকার নাম ধরে ডেকে উঠল, কিন্তু কোনো সাড়াই নেই। বেশ কয়েকবার আদ্রিকাকে ডাকলো সে। এরপর হাতের অফিস ব্যাগটা ড্রয়িং রুমের টেবিলে রাখতে গেলে দেখতে পায় একটা হলুদ রঙের ছোট্ট চিরকুট গ্লাস দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। কৌতূহলী চোখ নিয়ে আয়ান চিরকুটটা হাতে নিয়ে দেখলো। সেখানে ছোট ছোট হাতের লেখাটা পড়ে আয়নের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চিরকুটে লেখা আছে, মিস্টার চৌধুরী, এই অন্ধকারে ভয় পাবেন না, আমি একদম ঠিক আছি। ইচ্ছে করেই পুরো বাড়ি অন্ধকার করেছি, একটা চমক আছে আপনার জন্য। তবে আগে আমি যা বলবো তাই শুনুন। কোনো রকম কৌতূহল ছাড়া আপনি এখন গেস্ট রুমে যান। সেখানে গিয়ে বেডসাইড টেবিলে একটা শপিং ব্যাগ পাবেন। কোনো রকম চিন্তা ভাবনা করবেন না, দয়া করে আজ চোখ বন্ধ করে আমার কথা শুনুন। মুচকি হেসে আয়ান পা বাড়ালো গেস্ট রুমে। তাদের গেস্ট রুমটি নিচতলায়, তাই অন্ধকারেও খুব একটা সমস্যা হলোই না আয়ানের। গেস্ট রুমের বেড সাইড টেবিল থেকে পাওয়া শপিং ব্যাগের ভেতরে থাকা সাদা রঙের প্যাকেটটা খুব মনোযোগ দিয়ে দেখছে আয়ান। কি আছে এতে? ফোনের আলো জ্বালিয়ে আয়ান প্যাকেটটা খুললো। একটা পাঞ্জাবি। প্যাকেটটা থেকে আয়ন একটা পাঞ্জাবি পেল। নীল রঙের পাঞ্জাবিটি ছিল অপূর্ব, যেন আকাশের নীলিমা তার মধ্যে মিশে আছে। এর কাপড় ছিল মসৃণ আর কোমল। শুকনো সুতোর কাজ করা বুটির নকশা পুরো পাঞ্জাবি জুড়ে ছড়িয়েই ছিল। নীল রঙের ওপর সাদা সূচি কর্মের নিখুঁত মিলন পাঞ্জাবিটিকে আরো মোহনীয় করে তুলেছিল। বোতামের কাছে ছোট ছোট সোনালি আলপনার মতো নকশা পাঞ্জাবির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। হাতে তৈরি এই পাঞ্জাবির প্রতিটি ভাঁজে ছিল ভালোবাসার ছায়া, যা না দেখে আয়ান অনুভব করছিল তার হৃদয়ে। খুব পছন্দ হলো আয়ানের। পাঞ্জাবির ওপর সে আলতো করে হাত বুলালো। সেখানে থেকেও সে একটা হলুদ রঙের চিরকুট পেল। সেই চিরকুটে লেখা ছিল, মিস্টার চৌধুরী, সুন্দর করে ফ্রেশ হয়ে এই পাঞ্জাবিটা পরে নেবেন। এরপরে আমাদের ঘরে চলে আসবেন, আপনার অর্ধাঙ্গিনী আপনার জন্য অপেক্ষা করছে। আয়ান মুচকি হাসলো। কি শুরু করেছে তার বউটা? তার নিরামিষ টাইপের বউটা আজ হঠাৎ এত রোমান্টিক? বিষয়টা কি? কোনো মতলব আছে নাকি? ভাবতে ভাবতে আয়ান ফ্রেশ হতে চলে গেল। যতই হোক, বউ কত শখ করেই পাঞ্জাবিটা পরতে বলেছে তাকে, পরতে তো হবেই। রাত গভীর, আকাশে কিছু তারার ক্ষীণ আলো দেখা যাচ্ছে। সারা শহর ঘুমিয়ে পড়েছে, আর পার্কের নিস্তব্ধতা যেন সমস্ত কিছুকে ঢেকে রেখেছে। দূরে কিছু জোনাকি আলো জ্বালাচ্ছে, আর হালকা হাওয়া গাছের পাতা নাড়াচ্ছে, যেন নিস্তব্ধ রাতের গানের সুর। এই পরিবেশের মাঝে
যুবক মৈত্রী পার্কের এক কোণায় একা দাঁড়িয়ে আছে হিমেল। তার চোখে চিন্তার ছাপ, মুখে অভিমানের ছায়া, মনের মধ্যে এখনো অশান্তি। কিন্তু গভীর রাতে সে নিজের সাথে লড়ছে নীরবে। পার্কের নিস্তব্ধ রাত্রিতে বাতাসের হালকা শীতলতা ছড়িয়ে পড়েছে। আকাশে কালো মেঘের গাঢ় ছায়া, মাঝে মাঝে ঝলসে ওঠা দূরের বিজলির আলোয় চারপাশটা আরও রহস্যময় হয়ে উঠেছে। গাছের পাতাগুলি যেন হাওয়ার সাথে সুর মিলিয়ে ফিস ফিস করছে। হিমেল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এখনো আসছে না কেন মেয়েটা? হঠাৎ দূর থেকে এক ধ্বনি ভেসে আসছে, দৌড়ানোর শব্দ। সেই সাথে রামেসার চঞ্চল কণ্ঠের শ্বাস নেওয়ার শব্দ যেন গভীর রাতের নিস্তব্ধতাকে চিরে ফেলছে। হিমেল পিছু ঘুরিয়ে তাকায়, সঙ্গে সঙ্গে তার চোখ আটকে যায় টলমল চোখে দৌড়ে আসতে থাকা রমণীর দিকে। রামেসা যেন সমস্ত আবেগ উজাড় করে দৌড়াচ্ছে। তার চুল বাতাসে উঠছে, প্রতিটি পদক্ষেপে মাটির উপর ধাক্কা লেগে কাঁপছে যেন তার সমস্ত চিন্তা শক্তি। তার হৃদয় বেদনার ভারী ভারী, কিন্তু পায়ে যেন এক অদম্য জোর। চোখে অনুশোচনা, ঠোঁটে কামড়ে ধরে রামেসার চঞ্চলতা আর সমস্ত অব্যক্ত কথাকে প্রকাশ করছে। হিমেল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রামেসা দৌড়ে এসে হঠাৎ থেমে যায় হিমেলের ঠিক সামনে, যেন সমস্ত পৃথিবী থেমে গেছে তার জন্য। তার চোখে চোখ রেখে সে দাঁড়িয়েই আছে, নিঃশ্বাসে উত্তাল ঝড়ের মতো একটা অস্থিরতা। রামেসার চোখ দিয়ে যেন অশ্রু গড়িয়ে আসতে চাইছে, কিন্তু সে কথা বলার আগেই সেই আবেগে গলা আটকে আসে। সে একবার ঝুঁকে হাঁপিয়ে ওঠে, হাত দিয়ে নিজের কপাল মুছে নেয়। হিমেল এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রামেসার দিকে। এভাবে দৌড়ে আসার মানে কি? হেঁটেও তো আসা যায় নাকি? কাপড় রাগ দেখিয়ে হিমেল বলে ওঠে, এভাবে পাগলের মতো দৌড়ে আসলে কেন? কুকুর কি পিছু ধাওয়া করেছিল তোমার? হেঁটেও তো আসতে পারো নাকি? রামেসার ভ্রু কুঁচকে গেল। এই কার জন্য এত কষ্ট পাচ্ছিল সে? আজব তো, সে অনেকক্ষণ ট্যাক্সি গাড়ি খুঁজেছে কিন্তু কোনো কিছুই পায়নি। এই কারণে সব মাত্র সে এই লোকটার জন্য এত দূর থেকে এইভাবে দৌড়ে দৌড়ে এসেছে, আর এই লোকটা তাকে রাগ দেখাচ্ছে। রামেসাও কিঞ্চিত রেগে বলে উঠল, আপনি এখনো আমার সাথে এমন ব্যবহার করছেন? আসলেই আপনি একটা চিকা। হিমেল ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে এসেছো কেন? কি চাই? রামেসার ইচ্ছে করলো হিমেলের মাথা ফাটাতে। সে তো নিজে এখানে তার জন্য অপেক্ষা করছিল, আর এখন তাকে জিজ্ঞেস করছে যে কি চাই। ঢং দেখে বাঁচিই না। তবুও সেদিনের কথা মনে পড়তেই রামেসা মাথা নিচু করে অসহায় হয়ে বলল, আপনাকে চাই। হিমেলের কপালে আরো ভাঁজ পড়ল। রামেসা এবার মাথা তুলে অসহায় ভাবে বলে উঠল, এমন করছেন কেন আপনি? ফোন করেছি কতবার বলুন তো আমি আপনাকে? কল ধরেননি কেন? সামান্য একটু কারণে এত রাগ করলে হয়? শুধু শুধু রাগারাগি করেন। আমি তো মানলাম আমার ভুল হয়েছে, তাই বলে এমন করবেন? হিমেল ঠান্ডা গলায় বলল। তোমাকে কে বলেছে আমি রাগ করেছি? রামেসা অবাক হয়ে বলল, রাগ করেননি? সবাইকে নিজের মতো ভাবো? রাগ করলে আমি এখন এত রাতে এখানে তোমার জন্য অপেক্ষা করতাম? রামেসা মাথা নিচু করেই ফেলল। আর একটু নীরবতা। রামেসা কিছুক্ষণ পর বলে উঠল, শুনুন, ভাইয়া সব জেনে গিয়েছে। হিমেল বলল। তোমার আগে আমি জানি। রামেসা এবার দুষ্টুমির হাসি দিয়ে বলল, আপনিও নাকি ভয় পেয়েছিলেন ভাইয়াকে? হিমেল আমতা আমতা করে বলল। এহ, একটু তো ভয় পাওয়াই লাগবে। রামেসা খিলখিল করেই হেসে উঠল। হিমেল মুগ্ধ হয়ে দেখল ওর হাসি। এরপর হঠাৎ রামেসার কোমর টেনে নিজের কাছে নিয়ে এলো। রামেসা প্রথমে হক চকিয়ে গেল। তার দুই হাত এখন হিমেলের বুকে। হিমেল একটু বাঁকা হেসে দুষ্টুমির স্বরে বলল, ওই দিন ওভাবে কান্না করেছিলে কেন? রামেসা থতমত খেয়ে বলল, কই, কোথায় কান্না করছিলাম না তো। হিমেল বলল। আমি তো নিজ চোখে দেখলাম। রামেসা কিচ্ছু বলল না। একটু পর লাজুক হয়ে বলল, শুনুন, বলুন। ভালোবাসি। হিমেল বলল। বলে রামেসা মাথা নিচু করেই রইল। খুব লজ্জা লাগছে তার। হিমেল নীরব হয়ে তাকিয়ে রইল। রামেসা কিছুক্ষণ পর মাথা তুলে তাকিয়ে দেখল হিমেল অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। তার চোখে অন্য কিছু একটা রয়েছে। রামেসা একটু লাজুক হেসে কণ্ঠে বলল, ওভাবে তাকিয়ে রয়েছেন কেন? কি দেখছেন? হিমেল কিছুক্ষণ চুপ থেকেই বলল, বিয়ে করবে আমাকে? রামেসা মাথা নিচু করে বলল, ভাইয়া ভাবি তো রাজি আছে। আয়ানার ভাবি এমনিতেও রাজি। আমি তোমার কথা জিজ্ঞেস করেছি, তুমি বিয়ে করবে আমাকে?
রামিসা উপর নিচ মাথা দোলালো। হিমেল এবার রামিসার ঘাড়ে হাত দিয়ে তাকে কাছে টেনে নিল। এরপরে তার কপালে ছোট্ট চুমু খেলো। রামিসার পুরো শরীর শিউরে উঠল, কেঁপে উঠল তার ছোট্ট দেহখানা। হিমেল কপাল থেকে ঠোঁট সরিয়ে নিয়ে রামিসার চোখে চোখ রাখলো। রামিসা লাজুক কণ্ঠে বলল, এটা প্রথম। হিমেল বলল, কি? রামিসা এক আঙ্গুল দিয়ে কপালে দেখিয়ে দেখিয়ে বলল, এই যে চুমু, প্রথমবার চুমু খেলেন? হিমেল অন্যদিকে তাকিয়ে একটু হাসি দিয়ে বলল। এটা প্রথম না, এটা তৃতীয়। রামিসা অবাক হয়ে বলল। তৃতীয়বার কিভাবে? হিমেল দুষ্টু হেসে বলল। তুমি আমার সামনে এর আগে কতবার অজ্ঞান হয়েছো? রামিসা আনমনেই বলল। 2 বার। হিমেল ঠোঁট গোল করেই বলল। ও আচ্ছা। প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পেরে রামিসার চোখ দুটোই রসগোল্লার মতো হয়ে গেল। সে হিমেলের বুকে ধাক্কা দিয়েই বলল, আপনি এত খারাপ? আমি আপনাকে ভালো ভেবেছিলাম। আপনি আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়েছেন। আমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম আপনি চুমু খেয়েছিলেন। ছি, আপনি খুব খারাপ। হিমেল 2 হাত বুকে গুজেই বলল। আমি ভদ্র ছেলে, এই জন্যই শুধু চুমুই খেয়েছি, অন্য কিছু তো করিনি। প্রথমবার যখন গাড়িতে চুমু খেয়েছিলাম তখন যেভাবে কেঁপে উঠেছিলে, ভয় পেয়েই তোমাকে ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলাম। জ্বরটর আসবে ভেবেছি। রামিসা বলল। আপনি এত লুচ্ছু আমি আগে জানতাম না। হিমেল আবার ওকে কাছে টেনে নিল আর কানের কাছে গিয়ে ফিস ফিস করেই বলল। আমি আরো কতটা লুচু, বিয়ের পর বোঝাবো তোমাকে। রামিসা মুখ ভ্যাংচালো আর বলল, আমি এখন বাড়ি যাব, ছাড়ুন। হিমেল বলল। কিসের বাড়ি যাবা? কাবাবে হাড্ডি হতে যাবা তুমি? মানে? হিমেল একটু সিরিয়াস ভঙ্গিতেই বলল। একটু পর আয়ানের জন্মদিন, ভুলে গেছো তুমি? রামিসার মনে পড়তে সে মাথায় হাত দিয়ে বলল। হাই আল্লাহ, এটুকু মনে ছিল না। সব আপনার দোষ। আপনার জন্যই ভুলে গিয়েছি। সেম হেয়ার। কয়টা বাজে এখন? একটু পর 12টা বাজবে। ভাবি আয়নকে সারপ্রাইজ দেবে। তুমি ওখানে গিয়ে কাবাবে হাড্ডি হতে যাবে কেন? আজকে আমরা সারা রাত এই পার্কে কাটাবো। ভোরবেলা তোমাকে দিয়ে আসবো বাড়িতে, তখন আয়নকে উইশ করো। কিন্তু আমি এখানে আপনার সাথে কিভাবে থাকবো? পার্কে রাতের বেলা একা একা? ভাইয়া ভাবি জানলে কি হবে? ভাবি জানে, আর ওদের মাঝখানে কলা গাছ হয়ে দাঁড়ানোর কোনো দরকার নেই। আর তোমাকে নিয়ে তো আমি এখানে বাসর করছি না। তুমি আমি আজ এখানে সারা রাত একটু চন্দ্রবিলাস করব শুধু। রামিসা মুচকি হেসে বলল। আচ্ছা। রামিসার এক হাত মুঠোয় পুরে হিমেল আবেগী কণ্ঠে বলে উঠল। চাঁদের আলোয় তুমি, তুমি যেন রূপের কাব্য। রাতের স্নিগ্ধতাতে মোহময় তোমার প্রতিটি আবছা। তুমি আমার রাত্রির সূর্য, তুমি আমার স্বপ্নের আশা। প্রেমের এই রাতে শুধু তুমি আমার সকল আশা। রাতের নীরবতা যেন ঘরের চারিপাশে চাদর হয়ে ঢেকে রয়েছে। আয়ান নীল পাঞ্জাবিটা পরে উপরে উঠে তাদের ঘরের দিকে এগিয়ে আসলো। দরজাটা ধীরে ধীরে খুলে ভিতরে পা রাখতেই অন্ধকারের এক মোহনীয়তা তাকে ঘিরে ফেলে। চারিদিকে নিস্তব্ধতা, প্রতিটি প্রাচীর, প্রতিটি আসবাব যেন সব কিছুই এই অন্ধকারের গভীরে লুকিয়ে আছে। আয়ান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, অবাক হয়ে চারপাশটা দেখে। দমকা বাতাসের হালকা শীতলতা তার মুখে লাগতেই মনের গভীরে কিছু একটা অনুভব করে সে। কিন্তু কিছুই বোঝার আগেই হঠাৎ সামনের দূর থেকে ছোট ছোট ক্ষীণ আলোর ঝলকানি চোখে পড়ে মোমবাতির আলো। আর সেই আলোতে প্রথমেই নজরে আসে দুটি গভীর টানা টানা চোখ। মোমবাতির আলোয় সে চোখগুলো যেন পুরো অন্ধকারে ভেদ করে আলো ছড়াচ্ছে, মায়াবী, স্নিগ্ধ এবং অপূর্ব সুন্দর। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সেই চোখের অধিকারিণী নীল শাড়িতে জড়িয়ে থাকা আদ্রিকা মোমবাতির আলো নিয়ে সামনে এগিয়ে আসে। মোমবাতির কাপা কাপা আলোতে তার মুখে পড়ে এক মোহনীয় আভা। তার চুল হাওয়ায় হালকা উঠছে, আর শাড়ির নীল রং যেন রাতের অন্ধকারকে চ্যালেঞ্জ করছে। চারপাশে সব কিছুই যেন মুহূর্তেই ম্লান হয়ে যায়। মোমবাতির আলোয় কোমল স্পর্শে আদ্রিকার মুখের প্রতিটি রেখা যেন সুন্দর নতুন করে ফুটে উঠেছে। তার চোখের গভীরতা, ঠোঁটের কোণে লুকানো এক চঞ্চল মৃদু হাসি এবং মুখের শান্ত মায়া। আয়নের চোখ যেন থেকে এক মুহূর্তের জন্য সরছে না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। তার হৃদয় ধীরে ধীরে আবেগে ভরে ওঠে। এমন গভীর রাতে এই মায়াবী মুহূর্তে যেন বাস্তবের চেয়েও বেশি স্বপ্নময় লাগছে। আদ্রিকা
আরও সময় এগিয়ে এসে মোমবাতিটা তুলে ধরে আয়নের মুখের কাছে এনে দেয়। মোমবাতির নরম আলোয় তাদের মুখের মধ্যবর্তী দূরত্ব যেন মিলিয়েই যায়। তার চোখে এক গভীর অনুভূতি, যেন সমস্ত কথার চেয়েও শক্তিশালী। আয়ান মুগ্ধ হয়ে দাঁড়িয়েই থাকে। এই অন্ধকার রাতে মোমবাতির আলো আর আদ্রিকার মায়াবী উপস্থিতি যেন তার কাছে সবচেয়ে সুন্দর উপহার হয়ে আসে। এই মুহূর্তেই পৃথিবীর সব কিছুই থেমে আছে, আর তাদের দুই হৃদয় মোমবাতির শিরার মতো আলো ছড়িয়ে দিচ্ছে। নিঃশব্দেই তাদের ভালোবাসা প্রকাশ করছে। আয়নের হৃদয় মুগ্ধতায় ভরে ওঠে। তার সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে গেছে। এই গভীর রাতে অন্ধকার ঘরটা এখন তার অন্ধকার মনেই হচ্ছে না। মোমবাতির আলো আর নীল চারিতেই আদ্রিকার উপস্থিতি যেন পুরো পৃথিবীকে আলোকিত করে তুলেছে। আয়ান একটু শুকনো ঢোক গিলে কিছু বলতে চাইলেই আদ্রিকা তার এক হাত দিয়ে আলতো করে আয়নের ঠোঁটে আঙ্গুল রাখে। এরপরে আরেকটু কাছে গিয়ে ফিস ফিস করেই বলে ওঠে, এখন আপনার কথা বলার অধিকার নেই মিস্টার চৌধুরী। আজ আপনি নন, আজ শুধু আমি বলবো, আপনি শুনবেন। আয়ান রোবটের ন্যায় স্তব্ধ হয়েই দাঁড়িয়ে রয়েছে। তার চোখ তো বিচরণ করছে আদ্রিকাতে। কে এই রমণী? সে তো আজ প্রথম দেখছে তাকে। আদ্রিকা জিজ্ঞেস করলো। কি দেখছেন ওভাবে? আয়ান আনমনে অস্পষ্ট স্বরেই বলল, কেন, আগে কখনো দেখেননি? না, এই রূপে এইভাবে আগে কখনো দেখিনি। আদ্রিকা মোমবাতিটা এক পাশে রেখে আয়নের কাছ থেকে পিছাতে থাকে। আয়ান তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই তার। সে তো 1000 বছর ধরেও তাকিয়েই থাকতে পারবে আদ্রিকার দিকে। আদ্রিকা একটু পিছনে গিয়ে পাশে থাকা টেবিল থেকে গোলাপ ফুলের তোড়াটা তুলে নেয়। সে খুব যত্ন করে এটা সাজিয়েছে। হঠাৎ করেই আদ্রিকা হাঁটু মুড়ে বসে পড়ে আয়নের সামনে। এই পর্যায়ে আয়নের হুঁশ ফিরে। কি হতে চাচ্ছে, কি করতে চাচ্ছে মেয়েটা? এবার একটু মিষ্টি হেসে গোলাপ ফুলের তোড়াটা দুই হাতে নিয়ে হাত দুটো আয়নের দিকে এগিয়ে দিয়ে বলে, আজকের এই রাত, এই বিশেষ দিন শুধু আপনার জন্য সাজিয়েছে, কারণ আপনি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, শুধু দিতে পারি আমার সবটুকু ভালোবাসা, যতটুকু আপনার প্রাপ্য। আপনি কি জানেন আপনি ছাড়া আমার জীবনটা কতটা ফাঁকা, কতটা অর্থহীন? আমি বারবার ভুল করেছি, কিন্তু আপনার প্রতি আমার এই ভালোবাসা, এটা কোনোদিনও ভুল হতে পারে না। আয়নের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। আদ্রিকার চোখ এখন এক গভীর ভালোবাসার ছাপ। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো মোমবাতির আলোতে চিকচিক করছে। সে আবার বলতে শুরু করে, জানেন, আমি খুব লোভী, আমি সত্যি অনেক লোভী, কিন্তু শুধুমাত্র সেটা আপনার ভালোবাসার জন্য। আপনি জানেন, আপনার পাশে আমার কাউকে সহ্য হয় না, একটুকুও সহ্য হয় না। আপনি জানেন, যখন আগে ফারজানাকে ভালোবাসতেন আমার বুকটা পুড়ে যেত, আত্মহত্যা করতে ইচ্ছে করতো, আমার মরে যেতে ইচ্ছে করতো, খুব কষ্ট হতো। তখন তো আপনি আমার ছিলেন না, আর না তখন আপনি আমাকে ভালোবাসতেন, এই জন্যই তাও সহ্য করে নিয়েছে। কিন্তু এখন তো আপনি আমাকে ভালোবাসেন, আমি এখন আপনাকে অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে পারবো না। আপনি শুধুই আমার, শুধুই আমার, আর কারো নন। খুব ভালোবাসি আপনাকে। আয়নের দুই চোখ ভরে ওঠে। যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে। আয়নের এখন ইচ্ছে করছে আদ্রিকাকে বুকের সাথে চাপটে ধরতে, কিন্তু সেই শক্তিটাও নেই তার। আদ্রিকাও আরও সামনে এগিয়ে আসে, কণ্ঠে আরও আবেগ মিশে যায়। এই গোলাপগুলো আমার হৃদয়ের প্রতীক, প্রতিটা পাপড়ি যেন আপনার জন্য বোনা। আপনার প্রতি এই ভালোবাসা প্রতিটি মুহূর্তে যেন আরও বেশি করে গভীর হয়। আমি পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে শুধু আপনার জন্য বাঁচতে চাই। আপনার প্রতিটা হাসি, প্রতিটা স্পর্শ আমার জীবনের সবচেয়ে দামি উপহার। আমি হয়তো শতবার ভুল করেছি, কিন্তু আমি প্রতিবার আপনার কাছেই ফিরে আসতে চাই। আপনার কাছে ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে চাই। আমাকে ফিরিয়ে দিবেন না? আয়ান স্তব্ধ। আবেগে ভরা এই মুহূর্তে তার হৃদয়ে যেন শব্দহীন হয়ে গেছে। আদ্রিকার মুখে প্রতিটা শব্দ যেন তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছে। তার হৃদয়ের স্পর্শ, চোখের গভীর আবেগের সব কিছুই যেন এক অন্য রকম মোহ তৈরি করেছে। আয়ান আর নিতেই পারল না। দ্রুত গতিতে আদ্রিকাকে উঠিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। জাপটি চিপকে ধরলো মেয়েটাকে। চোখে পানি আটকে রাখতেই পারল না, কেঁদেই ফেললো। আদ্রিকাও জড়িয়ে ধরে আয়ানকে। আয়ান ভেজা কণ্ঠে বলল, আর বলো না,
দোহাই লাগে আর কিচ্ছু বলো না তুমি, আমি আর শুনতে পারবো না। এরপর আয়ান তাকে বুক থেকে সরিয়ে আদ্রিকার মুখ নিজে 2 হাতে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে নিল। তারপর বলল, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। আমি পারবো না এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করতে। পৃথিবীতে এখনো এমন কোনো শব্দই জন্ম হয়নি যার দ্বারা আমি আমার ভালোবাসা প্রকাশ করতে পারবো। কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়তমা। আদ্রিকাও কেঁদেই ফেলেছে। সে কিচ্ছু বলল না। আয়ান কপাল উঠিয়ে তার চোখের দিকে তাকালো, 2 হাতে যত্ন করে চোখের পানি মুছে দিল। আদ্রিকা আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। এরপর আয়ান তার কোমর টেনে কপালে দীর্ঘ সময় নিয়ে একটা চুমু খেলো। আদ্রিকার স্নিগ্ধ মুখের দিকে একবার তাকিয়ে আয়ান এবার এলো পাথারি আদ্রিকার সারা মুখে চুমু খেতে শুরু করলো। একাধারে 2 চোখের পাতায়, নাকে, 2 গালে, এমনকি 2 কানের লতিতেও আলতো চুমু খেলো। আদ্রিকাও 2 পা উঁচু করে আয়ানের কপালে টুপ করে চুমু খেলো। এরপরে আয়ান আর কিছু বলতে যাবে তার আগেই ঘড়ির কাঁটা ঠিক 12টায় চলে গেল। বেজে উঠল ঘন্টা। আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, শুভ জন্মদিন আমার ব্যক্তিগত পুরুষ। আয়ান অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বলল, আজ কয় তারিখ? আপনি ভুলে গেছেন তাই না? আয়ান 2 আঙ্গুল কপালে ঘষে বলল। ইস, একটু মনে ছিল না। আদ্রিকা দুষ্টু হেসেই বলল, এখন দেখছি আপনাদের কারোরই মনে ছিল না। হিমেলেরও মনে নেই, রামিসারও মনে নেই, আপনারও মনে নেই। আমি ছাড়া সবাই ভুলে গেছেন। তুমি আমার জন্মদিনের জন্য এত কিছু করেছো। আদ্রিকা উপর নিচ মাথা তোলালো। আয়ান আবারও তার কপালে চুমু খেলো আর বলল, আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন এটা, আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলে তুমি। ধন্যবাদ। আমার জীবনে তোমার আগমনের জন্য ধন্যবাদ। আমার জীবনটাকে এইভাবে সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ বউ। এরপরে হঠাৎই আয়নের চোখ গেল আদ্রিকার ঠোঁটের দিকে। দুষ্টু হেসেই বলল, আমার বউকে আজকে দেখছি ড্রাগন কালার লিপস্টিক পরেছে, তাহলে তো একটু টেস্ট করতেই হচ্ছে। বলেই ঠোঁট এগিয়ে নিয়ে গেল আয়ান। আদ্রিকা তার হাত দিয়ে আয়নের ঠোঁট চেপে বলল, হুম, এখন না, আগে চলুন কেক কাটবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর সব হবে। এরপরে চন্দ্রবিলাস করবো আজ। আয়ান নিজের পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করে আদ্রিকার সামনে ধরলো। আদ্রিকাও অবাক হয়েই বলল, এটা কেন এনেছেন আজকে? আমি ভেবেছিলাম আমার বউ হয়তো রাগ করেছে, এই জন্যই আনলাম। কিন্তু কে জানতো যে আমার বউটা রাগ করেনি, বরং আমার বউ আমাকে এত বড় একটা চবক দিতে যাচ্ছে। আদ্রিকা মিষ্টি হাসলো। আয়ান নিচে থেকে মালাটা পরিয়ে দিল আদ্রিকার চুলে। এরপর আদ্রিকাকে পিছন থেকে ঘুরিয়ে তার ঘাড়ে একটা চুমু খেয়ে মুখ গুজে বলল, আজ রাতে আমি যা চাইবো তাই কিন্তু দেবে, কোনো বাহানা চলবে না। আজ রাতটা শুধু আমার। বলেই তার এক হাত শাড়ির ভেতর দিয়ে গলিয়ে দিল আদ্রিকার উন্মুক্ত পেটে। কেঁপে উঠল মেয়েটা, খামচে ধরল আয়ানের পাঞ্জাবির হাতা। আয়ান আরেক হাতে আদ্রিকার হাত পুড়ে নিয়ে সেই হাতেই চুমু খেলো। তারপর কানের কাছে গিয়ে ফিস ফিস করেই বলল,